রাত এবার খানিকটা শব্দ করে হেসে ফেলে। মেয়েটা কিভাবে ঘুরিয়ে কথা বলল, কিন্তু স্বীকার আর করলো না। আচ্ছা, বুঝলাম। হুম। অতঃপর দুজনেই কিছুক্ষণ নীরব থাকে। মীরা উসখুস করছে কিছু বলার জন্য, সেটা বুঝতে পেরে রাত বলে, কিছু বলতে চাইলে বলো, এত উসখুস করার কিছু নেই। মীরা চমকায়। রাত কিভাবে সবকিছু বুঝে যায়। নিজেকে সামলে বলে, ফোনে আপনার আইডি লগ ইন দেয়া রাত? হ্যাঁ। তো? তো রাত হয়তো বুঝতে পারে নীরার সমস্যা, তাই বলে, আমার আইডি আমি বেশি একটা ব্যবহার করি না সানোরিটা, সেই জন্য তোমাকে দিয়েছি। আপাতত তুমি না হয় আমার আইডি চালালে, এমনিতে যদি তোমার প্রবলেম হয় তাহলে নিজের একটা আইডি খুলে নিতে পারো। নীরা ঠোঁট কামড়ে ধরে ভাবে, তার তো ফেসবুক আইডি আছে, কিন্তু ওগুলো সায়নের কাছেও রয়েছে। এখন আর একটা আইডি খুললে ঝামেলা হতে পারে। তার থেকে বরং রাতের আইডি ব্যবহার করবে সে। এমনিতে তো শুধু রিলস আর দেশের টুকটাক খবর জানতে ফেসবুক ইউজ করে সে। এতে আইডি জারি হোক, সমস্যা নেই। তাই রাতকে বলে, সমস্যা নেই রাত, আমি আপনার আইডি আপাতত ব্যবহার করব। রাত প্রসন্ন হাসে, এটাই তো চেয়েছিল সে। এরপর দুজন কত কথা বলেছে তার হিসেব নেই, অবশ্যই হিসেব রাখেও নি। দেখা যায় রাতের ডিনার অবধি দুজনের কথা চলেছে। এত সময় কি কি বলেছে নীরা, তার ইয়ত্তা নেই আর। মেয়েটা সুযোগ পেলে ট্যাপ রেকর্ডারের মতো চলতেই থাকে। ভাবতে ভাবতে রাত হেসে ফেলে। হোটেল রুমের সোফায় গায়ে এলিয়ে বসে আছে রাত। সময়ের দিকে তাকালে দেখা যাবে এখন মাঝ রাত্রি চলছে। সামনের টেবিল থেকে ওয়াইন নিয়ে একটু একটু করে খাচ্ছে সে। ওয়াইন খাওয়ার অভ্যাসটা হয়েছে তার বছর হয়েছে, তবে এখন আর বেশি একটা খায় না বলা যায়। হঠাৎ আজ আবার তার মনটা বিষিয়ে উঠেছে, নিজের জীবনের কথা ভেবে, নিজের ভালোবাসার কথা ভেবে। রাতের চোখ দুটো বড্ড জ্বলছে, বুকটা ফুটছে, কিন্তু তবুও সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। চাইলেই সেই মানুষটাকে গিয়ে জাপটে ধরতে পারছে না, নিজের অনুভূতির কথা বলতে পারছে না। রাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের টিভির স্ক্রিনে। সেখানে জ্বলজ্বল করছে একজোড়া চোখ। কি আছে এই চোখে? মায়া, আকর্ষণ, নাকি বিষণ্ণতা? জানে না রাত, কিন্তু এই চোখ দুটো তার অনেক পছন্দের। এমনিতে মনে হবে এই চোখে তো মায়া নেই, তাহলে কেন এত আকর্ষণ? অথচ রাত প্রতিটা রাত কাটিয়ে দেয় এই চোখ দুটোর পানে চেয়ে। কিভাবে রাত এই মেয়েটাকে এতটা ভালোবাসে সেটা রাত জানে না। শুধু জানে মেয়েটাকে সে প্রচন্ড ভালোবাসে, কিন্তু সে মেয়েটাকে আগলে নিতে পারেনি। সঠিক সময়ে মেয়েটাকে আগলে নিতে পারলে আজকে দুজনের কেউই এত কষ্ট পেত না। ভাবতে ভাবতে মাতাল অবস্থায় রাত সেই চোখ জোড়ার দিকে তাকিয়ে হঠাৎ গেয়ে ওঠে, মুনতাসির আজকে ইরাকে নিয়ে শপিং এসেছে, আর মাত্র কিছুদিন পরই ইরার সাথে তার বিয়ে। সেজন্য ইরার প্রয়োজনীয় সমস্ত কিছু ইরার পছন্দ মতো কিনে দিতে চাইছে। দুজনে মিলে একসাথে একটা শপিং মলে আসে। শুরুতেই বিয়ের শাড়ি কিনতে যায় ইরা, সেখান থেকে অনেক বাছাই করে একটা লাল বেনারসি নেয়। শাড়িটা ইরার বেশ পছন্দ হয়েছে, কারণ ঠিক এমনই একটা শাড়ি মীরা পছন্দ করেছিল একবার। মীরার বিয়েটা বেশি একটা ঝাঁকজমকভাবে হয়নি, বলতে গেলে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। সায়ন চায়নি বিয়েতে অনেক অনুষ্ঠান হোক, আর নীরাও সেটা মেনে নিয়েছিল। নীরার ইচ্ছে ছিল সে লাল শাড়িতে বউ সাজবে, তবে সায়নের নীল রং পছন্দ থাকায় সেবার নিজের ইচ্ছেকে মাটি চাপা দিয়ে নীরা নীল শাড়িতে সেজেছিল। ভাবতে ভাবতে ইরা দীর্ঘশ্বাস ফেলে। নীরা কোথায় আছে সেটা সে জানে না, মুনতাসির তাকে বলেনি এখনো। তবে সে এটা জানে নীরা যেখানেই থাকুক ভালো আছে। এর মাঝে মুনতাসির ইরার সামনে আরেকটা জামদানি শাড়ি তুলে ধরে, এটা দেখো, তোমাকে মানিয়েছে ইরু। ইরা মুচকি হেসে শাড়িটা নিজের গায়ে ধরে। সত্যি শাড়িটায় তাকে সুন্দর লাগছে। তবে এত কিছুর মাঝে ইরা নীরার কথা ভেবে খানিকটা মন খারাপ হয়ে যায়। মুনতাসির সেটা দেখে বলে, মন খারাপ কেন করছো? শাড়ি পছন্দ হয়নি? শাড়ি পছন্দ হয়েছে। তাহলে? ইরা চোখ দুটো ছলছল করে ওঠে। মুনতাসিরের দিকে তাকিয়ে বলে, আমার বিয়েতে আপু আসবে না? মুনতাসির আন্দাজ করেছিল ইরার মন খারাপের কারণ এটাই হবে হয়তো। তাই বিল পে করে শপিং ব্যাগগুলো নিয়ে ইরাকে সাথে নিয়ে দোকান থেকে বাইরে এসে দাঁড়ায়। অতঃপর ইরা চোখের পানি মুছে দিয়ে বলে, এখন নীরা কিভাবে আসবে? ও আসলে তো সায়ন ওকে খুঁজে পেয়ে যাবে। তুমি জানো সায়ন নীরাকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে। নীরাকে ও শায়েস্তা করতে চায়। মুনতাসিরের কথা শুনে ইরা স্বাভাবিক হয়, সেই সাথে সায়নের প্রতি তার তীব্র রাগ হয়। আজকে সায়নের জন্য এত কিছু সাফার করতে হচ্ছে তার বোনকে।
এর মাঝে মুনতাসির পুনরায় বলে, তুমি জানতে চাও না নীরা কোথায় আছে? নীরা মূলত আমার এক দুঃসম্পর্কের মামার বাসায় আছে এবং নিরাপদ আছে, সেই সাথে হাসি খুশি থাকছে। এখন তুমি কি চাও তোমার কান্না সহ্য করতে না পেরে আমি নীরাকে এখানে আসতে বলি, এরপর সায়ন নীরার কোনো ক্ষতি করে দিক? ইরা দ্রুত দুপাশে মাথা নাড়ে। না, আমি চাই না। আপু ওখানেই থাকুক, যেখানে আপু ভালো থাকবে। মুনতাসির মুচকি এসে ইরার কপালে চুমু খায়। এরপর দুজনে মিলে যায় গহনার দোকানে। গহনার দোকানে সায়নকে দেখে মুনতাসির সহ ইরাও বেশ অবাক হয়। সেই সাথে আরো বেশি অবাক হয় যখন দেখে সায়ন হাসি মুখে একটা মেয়ের গলায় প্যান্ডেন্ট পরিয়ে দিচ্ছে। মুনতাসির ইরা একে অপরের দিকে তাকায়। অতঃপর দুজনেই পুনরায় সায়নের দিকে তাকায়। এতক্ষণে সায়ন ও ইরাকে দেখতে পেয়েছে, তাই এগিয়ে এসে বলে, আরে ইরা যে, বিয়ের শপিং এ এসেছো বুঝি? ইরা মুখ শক্ত করে বলে, হ্যাঁ, আর ভাগ্যিস এসেছি, নয়তো দেখতেই পেতাম না আপনিও এখানে আছেন। সায়ন অপমানিত বোধ করে। ইরার খোঁচাটা সে স্পষ্ট বুঝেছে, তার রাগ হয়, তাই পাশের মেয়েটাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। মেয়েটা আর অন্য কেউ নয়, তার অ্যাসিস্ট্যান্ট তিশা। সায়ন তিশার কোমরে হাত রেখে ইরাকে উদ্দেশ্য করে বলে, তোমার বোনের মতো তুমিও নিজের ভাগ্য নিজের হাতে শেষ করো না। তোমার বোন তো খুব লাফালো তালাক নিয়ে, তো এখন কোথায় সে? আছে নাকি মরেছে? রাগে ইরার ধৈর্য কমে আসছে। এর মাঝে মুনতাসির বলে, নীরাকে নিয়ে আপনার ভাবার প্রয়োজন আছে বলে তো দেখছি না। সঙ্গে করে মেয়ে নিয়ে ঘুরছেন, এরপর আবার এক্স ওয়াইফকেও খুঁজছেন। সায়ন চোখ মুখ শক্ত করে মুনতাসিরের দিকে তাকায়। অতঃপর রাগে গজগজ করতে করতে বলে, তুমি এর মাঝে একদম নাক গলাবে না। তুমি একজন আউটসাইডার। ইরা তেতে ওঠে, আপনিও একজন আউটসাইডার। আপনার সাথে থাকা আপনার এই প্রেমিকাও একজন আউটসাইডার। ভালো বলেছ, তোমার বোনকে জানিয়ে দিও খুব শীঘ্রই আমি তিশাকে বিয়ে করছি। একথা শুনে তিশা খুশিতে লাফিয়ে ওঠে। অন্যদিকে ইরা এবং মুনতাসির তাচ্ছিল্য হেসে সেখান থেকে বেরিয়ে যায়। এদের মতো নর্দমার কীটদের সাথে কথা বলে তো লাভ নেই আর। খানবাড়ির বাগানে গোল হয়ে বসে আছে নির্জন, নীরব, মীরাব, মীরা, মিতা, ঈশা আর রাত। নীরব রাত সকালেই রাতের সাথে এখানে এসেছে। এরপর নীরার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তারা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল। এখন বিকেলে আবার সকলে একসাথে মিলে আড্ডায় বসেছে। এর মাঝে অবশ্য রাত সবার থেকে কম কথা বলছে। আর নীরা ননস্টপ কথা বলে যাচ্ছে। এতদিনের সমস্ত কথা নীরবদের বলছে। ওরা মনোযোগ দিয়ে নীরার কথা শুনছে। মিতা আর ঈশা নিজেদের ফোন নিয়ে বসে আছে। নীরা যা বলছে এসব আগেই তারা শুনেছে, তবুও বসে আছে একসাথে। মিতা অব্রের সাথে চ্যাটিং করছে, আর ঈশা কিছু একটা করছে। এর মাঝে রাতের ফোনে টুং করে একটা মেসেজ আসলে রাত ফোন হাতে তুলে নেয়। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে অতঃপর ঈশার দিকে ভ্রু কুঁচকে তাকায়। একই সময় ঈশাও তাকিয়ে কিছু ইশারা করলো। রাত ঘাড় ঘুরিয়ে দোতলার দিকে তাকায়, যেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আইজা। রাতকে তাকাতে দেখে আইজা তড়িঘড়ি করে নিজের ঘরে চলে যায়। রাত কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ায়। গটগট পায়ে হেঁটে যায় বাড়ির ভিতরে। আবিদ খানের ঘরে বিছানায় বসে আছে আইরিন বেগম আর আবিদ খান। রাত আইরিনের কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে অনেকক্ষণ ধরে। আইরিন চুপচাপ রাতের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আবিদ খান বলেন, কিছু বলবি বলেছিলি শ্রাবণ? রাত চোখ খুলে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে উঠে বসে এক হাতে আবিদ খান এবং অপর হাতে আইরিনের হাত ধরে বলে, তোমরা আমাকে ছোট থেকে চেনো, জানো আমি কেমন। আমার সম্পর্কে সমস্ত ঘটনাই তোমাদের সকলের জানা। এমনকি আমার ভালোবাসার মানুষটার বিষয়ে তোমরা সবকিছু জানো। নিজের চোখে দেখেছ আমি তার জন্য কতটা পাগলামি করেছি। হ্যাঁ, কিন্তু এখন এসব কেন বলছিস তুই? আইরিনের কথায় রাত এবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। তার ভয় হচ্ছে, যদি ওর ছোট বাবা ছোট মা ওকে ভুল বুঝে। তবুও নিজেকে সামলে রাত বলে, দেখো ছোট বাবা, ছোট মা, আইজাকে নিয়ে 2 মাস আগেও আমি তোমাদের সাথে কথা বলেছিলাম। আবিদ খান কিছু আঁচ করতে পারে, চোখ মুখ শক্ত করে নেন। রাত বলে, তোমরা বলেছিলে ওর আবেগের বয়স, হয়তো ভাই হিসেবে আমাকে একটু বেশি পছন্দ করে। আমি তখন তোমাদের বোঝাতে পারিনি, কিন্তু এখন এখন আইজা পাগলামো শুরু করছে। ও আমার স্যানোরিটাকে হিংসে করে তার উপর আক্রমণ করছে। দিনকে দিন ও নিজের পাগলামি বাড়াচ্ছে। আইরিন অবাক হয়ে বলেন, কি বলছিস এসব? আমি ঠিকই বলছি ছোট মা। ও ও নিজের ভালো লাগাকে ভালোবাসা মনে করছে।
কিন্তু দেখো, তোমরা তো জানো আমি ওদের সকলকে একেবারে নিজের ছোট বোন হিসেবে দেখে এসেছি সবসময়। আমার মায়ের পেটের বোন না হলো ওদের সবাইকে আমি নিজের বোন ভেবে ভালোবেসে এসেছি। কিন্তু মাঝে আইজা কি করে আমাকে পছন্দ করে ফেললো আমি জানি না। প্লিজ তোমরা আমাকে ভুল বোঝো না। তোমরা তো জানো না তোমাদের শ্রাবণ একটা মেয়েকে কতটা ভালোবাসে, জানো না? বলো। প্লিজ আমাকে ভুল বোঝো না। আবিদ দ্রুত এগিয়ে এসে রাতকে জড়িয়ে ধরেন। দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোর কথা আগে গুরুত্ব দিলে এমনটা হতো না। তবে এখন যেহেতু সবটা জেনেছি, আমরা আইজাকে সামলে নিব। তুই চিন্তা করিস না। আর তোকে ভুল বুঝবো? তুই কে হোস আমাদের জানিস না? আইরিন এসে রাতের মাথায় হাত বুলিয়ে দেয়। রাত চুপচাপ তাদের এই ভালোবাসা গ্রহণ করে। এরপর হঠাৎ মিনমিন করে বলে ওঠে, আমি তাকে অনেক ভালোবাসি ছোট বাবা। তার কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। একেবারে মরে যাব। তাই আমি কিন্তু পাগলামি করে ফেলবো। তার ক্ষতি করতে যেই আসবে তাকে আমি ছেড়ে দিতে পারবো না। আমি আমি তাকে বড্ড বেশি ভালোবাসি। তোমরা কিন্তু জানো। বলে রাত রুম থেকে বেরিয়ে যায়। আইরিন টলমলো চোখে রাতের প্রস্থান দেখে। রাত কেমন সেটা তারা সবাই জানে। তার চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ানক স্মৃতি, যেখানে রাত নিজের ভালোবাসা হারিয়ে উন্মাদের ন্যায় কেঁদেছিল। রাতের সাথে নীরার সম্পর্ক পূর্বের থেকে উন্নতি ঘটেছে। এখন প্রায় নীরা রাতের খাবারের সময় খাবার খায় না, রাতের জন্য অপেক্ষা করে। প্রথমে অবশ্য ইতস্তত বোধ করত, বাড়ির সকলে বিষয়টা কেমন দেখবে সেটা ভেবে। তবে যখন দেখলো বাড়ির সকলেই বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছে, তখন আর সেও অত ভাবেনি। প্রতিদিনই ডিনার দুজনে একসাথে করে এখন। রাত প্রথমবার নীরাকে তার জন্য অপেক্ষা করতে দেখে অবাকই হয়েছিল। একবার বারণও করেছিল নীরাকে যাতে তার জন্য অপেক্ষা না করে, কিন্তু নীরা তো নীরা, সে রাতের কথা শোনেনি। এরপর থেকে রাত বাড়িতে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে। নীরা এতদিনে কিছু কিছু বিষয় উপলব্ধি করতে পেরেছে। তার মাঝে সে এটাও বুঝতে পেরেছে রাতের প্রতি সে অন্যরকম অনুভূতি অনুভব করছে, ঠিক যেমন বিয়ের পর শুরুর দিকে সায়নের ক্ষেত্রে সে অনুভব করত। নীরা বাচ্চা না, সে স্পষ্ট বুঝতে পারছে সে ধীরে ধীরে রাতের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি ঠিক? সে এখন ডিভোর্সি। রাতকে কি তার পছন্দ করা ঠিক হচ্ছে? এর ওপর নীরা নিজেকে নিয়ে দ্বিধায় আছে। সে তো সায়নকে একটা সময় ভালোবেসেছিল, কিন্তু এখন সে সায়নকে ঘৃণা করে। আবার এদিকে রাতের ওপর দুর্বলতা অনুভব করছে। এতে তো তার এবার নিজেকে নিয়ে সমস্যা হচ্ছে। সে নিজেকে কোথাও ছোট মনে করে দেখছে না। আবার রাতকে সে পূর্ণ বিশ্বাস করে। সে জানে রাত কাউকে ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে। এখানে রাত নিজেও একজন মন ভাঙা মানুষ, আবার নীরাও। আবার নীরার সব থেকে খারাপ সময় রাত এসে নীরার পাশে দাঁড়িয়েছে। নীরা যখন রাতের আধারে ডিপ্রেশন অনুভব করে কান্না করত, তখনই রাত এসে হাজির হয়ে যেত। বলতে গেলে নিজের খারাপ সময়ে রাতের মতো একজন মানুষকে পেয়ে নীরা তাকে হারাতে চাচ্ছে না। সেজন্যই রাতের প্রতি তার এই দুর্বলতা এসেছে। কিন্তু সে জানে না এটা সম্ভব কিনা। রাত নীরার প্রতি দুর্বল সেটা নীরা জানে, কারণ সে রাতের চোখে নিজের জন্য মায়া দেখেছে। রাতের দৃষ্টি তাকে অনেক কিছুই বলতে চায়, কিন্তু সে সম্পূর্ণ বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। রাতের প্রতি এই দুর্বলতা কাটিয়ে ওঠা উচিত, নাকি রাতকে নিজের অনুভূতি সম্পর্কে জানানো উচিত? এতে যদি রাত নীরাকে অন্যরকম ভাবে। রাত তো সেরকমও না। সব মিলিয়ে কিছুদিন ধরেই নীরা এটা নিয়ে ডিপ্রেসড। সে আসলে বুঝতে পারছে না রাত নতুন করে জীবন শুরু করা উচিত কিনা। এসবই ভাবতে ভাবতে নীরার ফোনটা বেজে ওঠে। নীরা ফোন হাতে তুলে নিয়ে দেখতে পায় রাত কল দিয়েছে। রাত গতকাল রংপুরে গিয়েছে কোনো একটা কাজে। কি কাজ সেটা নীরা জানে না, তবে বন্ধুদের সাথে নিয়ে গিয়েছে, হয়তো ঘুরতেই গিয়েছে। নীরা ফোনটা তোলে। স্যানোরিটা? হু? তুমি কি আমাকে নিয়ে ভাবছো? নীরা এবার চমকায় না, বরাবরই এমন হয়ে এসেছে। তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি একটা বিষয় নিয়ে খুব দ্বিধায় আছি রাত। আমাকে শেয়ার করা যাবে? যাবে। তাহলে বলে ফেলো, আমি শুনি। নীরা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, আচ্ছা নীরা, বারবার কি ভালোবাসা যায়? মায়া জড়ানো যায়? রাত স্মিত হাসে, বলে, যায়। কিভাবে? এখানে কিছু বিষয় আছে মূলত। ভালোবাসা জিনিসটা হুট করে আমাদের জীবনে এসে পড়ে। তবে মাঝে মাঝে আমরা এক্ষেত্রে কিছু ভুল করে ফেলি। ভুল মানুষকে ভালোবেসে আমরা কষ্ট পাই। ভুল মানুষকে ভালোবেসে আমরা ঠকে যাই।
এরপর আমাদের মনে হয় আমরা এখন রোবট, আমাদের কোনো অনুভূতি আর বেঁচে নেই। কিন্তু এই ভাবনাটা সাময়িক। আমাদের ভেঙে যাওয়া জীবনে হুট করে একজন ভালো মানুষ আসলো। ভালো মানুষ বলতে আমি ভালোবাসার যথার্থ সম্মান যে দেয় সেই ব্যক্তিকে বুঝিয়েছি। সেই মানুষটা যখন আমাদের অনুভূতি শূন্য জীবনে এসে ধীরে ধীরে পাশে থেকে আমাদের জীবনটা আবার রঙিন করে তোলে, তখন আমরা সেই মানুষটার উপর দুর্বল হই। তাকে পছন্দ করি, এর কারণ একটাই, সে আমাদের খারাপ সময়টায় পাশে থেকেছে। তাকে ভালো সময় না পেলেও খারাপ সময় পেয়েছি, তার মানে তার দ্বারা আমাদের খারাপ কিছু হওয়ার চান্স নেই, কারণ সে তো খারাপ সময়ে পাশে এসে দাঁড়িয়েছে। রাত কিছুক্ষণ থামে। ওপাশে নীরা নীরব, চুপচাপ শুনছে তার কথা। রাত পুনরায় বলে, ভালোবাসা বারবার আসতে পারে স্যানোরিটা, তবে মনে রাখবে, শেষ ভালোবাসা একজনের জন্যই থাকে, যে তোমাকে আগলে রাখবে, তোমার বিশ্বাসের মর্যাদা দেবে, তোমাকে তোমার মতো করে বুঝবে। তাকে তুমি নিজের শেষ সময় পর্যন্ত ভালোবাসতে পারবে। তখন শুধু ভালোবাসা আসবে না, তখন মায়া, অভ্যাস, আকর্ষণ, প্রেম, সুখ সব একসাথে আসবে। মীরা বোঝে রাতের কথা। তার নিজেকে নিয়ে যে দ্বিধা ছিল সেটা কেটে গিয়েছে। মীরা এবার হঠাৎ সাহস করে বলে ওঠে, আমি কি কাউকে পুনরায় ভালোবাসতে পারি রাত? কাউকে বিশ্বাস করতে পারি? অবশ্যই পারো। কেন পারবে না? জগতের একজন খারাপ মানুষকে তুমি দেখেছ, সেই সাথে তো আরো বাকি 10 জন আদর্শ পুরুষকেও দেখেছ। সকলে কি এক? তোমার জীবনে তুমি খারাপ মানুষকে দেখে ফেলেছ, এখন ভালো মানুষটাকে দেখবে। সেই ভালো মানুষটা কি আপনি রাত? মীরা মুখ ফসকে কথাটা বলে ফেলে। বুঝতে পেরে এক হাতে মুখ চেপে ধরে। ওদিকে রাত শব্দ করে হেসে ফেলে নীরার অবস্থা বুঝতে পেরে। অতঃপর হাসি থামিয়ে বলে, এতে কোনো সন্দেহ আছে তোমার? নীরা চমকায়, থমকে গিয়ে বুকের বাঁ পাশে হাত রাখে। তার হার্টবিট প্রচন্ড বেড়ে গিয়েছে। এমন কেন হচ্ছে? লজ্জায় গাল দুটো ফুলে যাচ্ছে যে। সে মিনমিন করে বলে, আমার তো একটা কলঙ্ক আছে রাত। নীরা জানে রাতের উত্তর কি হতে পারে, তবুও কথাটা বলে। ওপাশ থেকে রাত বলে ওঠে, তোমার সেই কলঙ্ক আমি মুছে দিলেই তো হয়। কিন্তু সমাজ তো মনে রাখবে। সমাজ দিয়ে আমি কি করব? আমি তো সমাজের টাকায় খাই না, আমি তো আমার বাপের টাকায় খাই। নীরা এবার হেসে ফেলে, বলে, আপনি তো এত বড়, তাহলে এখনো বাপের টাকায় কেন খান? নিজে ইনকাম করছেন না কেন? তোমায় কে বললো আমি নিজে ইনকাম করি না? নীরা থতমত খায়। এই তো বললো রাত বাপের টাকায় খায়, তাহলে? ওপাশ থেকে রাত বলে ওঠে, আমি নিজে যা ইনকাম করি সেটা দিয়ে বন্ধুদের খাওয়াই, তোমাকে খাওয়াই, মাঝে মাঝে পরিবারের সকলকেও খাওয়াই, বাবাকেও খাওয়াই, কিন্তু আমার নিজের বাপের টাকা ছাড়া চলে না। ছোটবেলা থেকে বাপের টাকায় খেয়ে এসেছি, এখন নিজের টাকায় খাবার হজম হতে চায় না। মীরা বোঝে রাতের কথা। এই রাত এমন পাগলাটে কেন? হঠাৎ তার মনে পড়ে রাত কোনো মেয়েকে ভালোবাসতো সেই কথা। মীরা ভাবে রাতকে জিজ্ঞেস করবে, আবার মনে হয় রাত যদি কষ্ট পায়। তবুও নিজের কৌতূহল মেটাতে না পেরে বলে, রাত। জি। শুনুন। বলুন। একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই। আপনি কাকে ভালোবাসতেন রাত? মুহূর্তে রাতের মুখ থেকে হাসি মিলিয়ে যায়। চোখ জোড়া বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে, যেটা এপাশ থেকে নীরা স্পষ্ট টের পায়। তাই দ্রুত বলে ওঠে, কষ্ট পাবেন না নীরাত, আপনি কিন্তু এখন আমার জীবনের ভালো মানুষ, তাই অন্য মেয়ের কথা শুনে কষ্ট পাওয়া বারণ আপনার। আমি দুঃখিত রাত। মীরার কথা শুনে রাতের মুখে হালকা হাসি ফুটে ওঠে। মেয়েটা তাকে বুঝতে শুরু করেছে। রাত বলে, অপেক্ষা করো স্যানোরিটা, আমি এসে তোমাকে জানাবো তার কথা। আচ্ছা, কিন্তু আপনি কবে আসবেন রাত? এই 2 দিন পরে। নেক্সট উইকে তো মিতার বিয়ে আছে। হ্যাঁ, তাই 2 দিন পরেই আসছি। আচ্ছা, এখন রাখি, আমার একটা কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। রাত কল রেখে দিলে নীরা বিছানা থেকে নেমে দাঁড়ায়। সামনের সপ্তাহে মিতার বিয়ে, কি আশ্চর্য! এ বাড়িতে সে এসেছে এই তো সেদিন, অথচ সময় হিসেব করলে দেখা যায় মিতার বিয়ে শেষ হতে হতে 2 মাস হয়ে যাবে সে এখানে আছে। ইরার বিয়েটা এই মাসের শুরুতে হয়ে গিয়েছে। মীরা সেখানে যেতে পারেনি, তবে মুনতাসির একদিন ইরাকে এখানে নিয়ে এসেছিল। খানবাড়ির সকলে ইরাদের আপ্যায়ন করেছে অনেক। 2 বোন সেই দিনটা একসাথে কাটিয়েছে। মীরা ইরার থেকে মা বাবার খোঁজ নিয়েছে, সেই সাথে এটাও জেনেছে সায়ন তাকে খুঁজে বেড়াচ্ছে, তবে নীরা বেশি একটা পাত্তা দেয়নি।
সায়নের সাথে তার ডিভোর্সের 1.5 মাস পেরিয়েছে, এখন আর সে সায়নকে মনেও করতে চায় না। নীরা সবে ঘরের বাইরে পা রাখতে যাচ্ছিল, এর মাঝে রুমে ছুটে আসে মাইশা। মাইশাকে ছুটে আসতে দেখে নীরা বেশ অবাকই হয়েছে। কি হয়েছে মাসা, এভাবে ছুটছো কেন? মাইশা এসে নীরার হাত ঝাপটে ধরে। শোনো না মিষ্টি আপু, তুমি একটু আমার সাথে শপিং এ যাবে আজ? আজ? এখন? ফিরতে ফিরতে যে সন্ধ্যা হয়ে যাবে। প্লিজ প্লিজ চলো না, আমার কিছু শপিং বাকি রয়েছে। কাল পরশুর মাঝে তো বাড়িতে আত্মীয় স্বজন চলে আসবে। তাই আজই যাই না আমরা প্লিজ। বাবা বলেছে তুমি গেলে পারমিশন দিবে। আপু তো নেই এখানে, নয়তো আপুকে নিয়ে যেতাম। মাইশা একবারে বলে থামে, মেয়েটা একেবারে বাচ্চা। আইজা বিয়েতে আসবে না? আসবে তো, পরশু আসবেও। এখন তুমি যাও, রেডি হয়ে আসো প্লিজ। নীরাকে ঠেলে রেডি হতে পাঠায় মাইশা। নীরাও যায়। আইজাকে আবিদ খান ঢাকায় পাঠিয়ে দিয়েছেন হঠাৎ, যদিও বিষয়টা লেখাপড়ার কথাই বলেছেন। তবে নীরার তা বিশ্বাস হয় না। হঠাৎ আইজাকে লেখাপড়ার উদ্দেশ্যে ঢাকায় পাঠানো তার কাছে স্বাভাবিক লাগেনি। তবে সে কিছু বলেওনি। জানার হলে এমনিতেই একসময় জানা যাবে এই বিষয়ে। আপাতত মাইশার আবদার পূরণ করা যাক। ভাবতে ভাবতে নীরা রেডি হয়ে বেরোয়। সময়টা সন্ধ্যার একটু পর। নীরা আর আইজা গাড়িতে বসে আছে। আপাতত তারা বাড়ি ফিরছে। মাইশার সমস্ত শপিং এর ঝামেলা শেষ। উল্টো মেয়েটা জোর করে নীরাকে একটা শাড়ি কিনে দিয়েছে। এটা নাকি আবিদ খান দিতে বলেছে। তাই নীরাও আপত্তি করেনি। দুজনে আইসক্রিম খেতে খেতে গল্প করছে। বাড়ির গাড়িটাই সাথে নিয়ে বেরিয়েছিল তারা, যাতে দেরি হলেও সমস্যা না হয়। ইদানিং নাকি মেহরাব খানদের শত্রু দল এলাকায় ঝামেলা পাকাচ্ছে, সে খবর নীরার জানা। শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে পুরো। এর মাঝে নীরা রাস্তার দিকে তাকালে ভ্রু কুঁচকে নেয়। রাস্তাটা কেমন শুনশান লাগছে না? এর ওপর এটা তো বাড়ির রাস্তা না, তারা তো এই রাস্তা দিয়ে আসেনি। নীরা নীরবে তার পাশে বসে থাকা মাইশার দিকে তাকায়। মাইশার এসবে মন নেই। নীরা ধীরলয়ে নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে, ড্রাইভারের দিকে লক্ষ্য করে খানিকটা ভ্রু কুঁচকে নেয়। ড্রাইভারের মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, ক্যাপ দিয়ে হাইড করে রাখা। ভয়ে নীরার গলা শুকিয়ে আসে। এখন বিপদে পড়ছে তারা। নীরা দ্রুত রাতের নম্বরে কল লাগায়। এর মাঝে হঠাৎ গাড়িটা থেমে যায়। নীরা ফোনটা লুকিয়ে ফেলে জামার মধ্যে। মাইশা গাড়ি থামতে দেখে এবার আশেপাশে তাকায়। এ কি ড্রাইভার আঙ্কেল, এখানে কেন গাড়ি থামালেন? আর এটা কোন যা? বলতে বলতেই মাইশা থেমে যায়। নীরা মাইশার দিকে তাকিয়ে ড্রাইভারের দিকে তাকায়। এ কি, এ তো তাদের গাড়ির ড্রাইভার না। নীরা আঁতকে ওঠে। কে আপনি? আমাদের ড্রাইভার কোথায়? কে আপনি? লোকটা বাঁকা হাসে। মাইশা থরথর করে কাঁপতে কাঁপতে বলে, এরা আমাদের শত্রু মিষ্টি আপু। নীরা চমকে তাকায়। এর মাঝে দেখা যায় আরেকটা গাড়ি এসে থেমেছে তাদের পাশে। সেখান থেকে নেমে আসে কিছু বখাটে ছেলে পেলে। নীরা দ্রুত নিজের পাশের দরজা খুলে বেরিয়ে মাইশাকে টেনে বার করে। উদ্দেশ্য এখান থেকে পালানো। তবে দুর্ভাগ্য, এর আগে গুন্ডাগুলো এসে মাইশাকে টেনে হিঁচড়ে অন্যদিকে নিয়ে যায়। নীরা চিৎকার করে মাইশাকে ছাড়তে বলে। ছুটে যেতে গেলে পিছন থেকে একজন এসে নীরার চুল টেনে ধরে অকথ্য ভাষায় গালি দেয়। মাইশা ভয়ে কান্না শুরু করে দেয়। নীরা বারবার অনুরোধ করে তাদের ছেড়ে দেওয়ার জন্য। এর মাঝে একজন বলে ওঠে, এটা তো শ্রাবণের বোন। কিন্তু ওই মাইয়া কেডা, হেইডা জানি না। আগে শ্রাবণের বোনটারে এনজয় করিল। এমন বিচ্ছিরি মন্তব্য শুনে মাইশা হাউমাউ করে কাঁদতে শুরু করে। ওরা মাইশাকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। সেটা দেখে নীরা লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে যেতে চাইলে অন্যরা এসে তাকেও ধরে। বেশি চিল্লানোর কারণে ওরা নীরাকে বেশ কয়েকটা থাপ্পড় মারে। এরপর নীরাকে টেনে নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। সেই সাথে জঙ্গলের মাঝে মিলিয়ে যাচ্ছে নীরা আর মাইশার চিৎকার। মাইশাকে আটকে রাখা হয়েছে অন্ধকার এক রুমে। গুন্ডাগুলো তাকে আর নীরাকে জঙ্গলের মাঝের একটা বাড়িতে নিয়ে এসেছে। এরপর কারো কল আসায় তাদের এখানে আটকে রেখে চলে গিয়েছে। মাইশা জানে না নীরা কোথায়। সে এটাও জানে না নীরা ঠিক আছে কিনা। ভয়ে সেই তখন থেকে কেঁদে যাচ্ছে শুধু। রুমের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে সে। বারবার আল্লাহর নাম জপ করে যাচ্ছে। এ কোন বিপদে পড়লো তারা? তার শ্রাবণ ভাই কোথায়? ভাই কি এখনো জানতে পারেনি তাদের কিডন্যাপ করা হয়েছে? মাইশা ছোট মানুষ, বয়স 15 হলেও এত কঠিন সময়ের মুখোমুখি সে কখনো হয়নি। তার বাবা চাচারা সবসময় তাদের সকলকে আগলে রেখেছে। কোনোদিন কোনো ছেলে এসেও মাইশাকে একটা খারাপ কথা বলতে পারেনি তার শ্রাবণ ভাইয়ের জন্য।
সেখানে আজকে কতগুলো গুন্ডার হাতে পড়েছে সে। এরপর সে গুন্ডাগুলোর কথা তো শুনেছে, ওরা মাইশাকে গ্যাং রেপ করার প্ল্যান করছিল। ভাবতেই ভয়ে মাইশার হাত পা কাঁপতে শুরু করে। এখন সে কি করবে, কিভাবে বাঁচবে এদের থেকে? মাইশা দুহাতে মুখ চেপে ফুপিয়ে কাঁদতে থাকে। সবকিছু অন্ধকার, সে তো কিছু দেখতেও পাচ্ছে না। কিভাবে বাঁচবে এদের থেকে? নীরাকে আটকে রাখা হয়েছে অন্য একটা রুমে। নীরা নিজেও জানে না মাইশাকে কোথায় রেখেছে এরা, কিন্তু সে এটা জানে যে মাইশা এখনো পর্যন্ত সুস্থ আছে, কারণ তাকে বাড়ির শুরুর দিকে একটা ঘরে রেখেছে। আর সে দেখেছে গুন্ডাগুলো ফোনে কথা বলতে বলতে বাড়ির বাইরে গিয়েছে। অন্ধকারে নীরার ভয় লাগছে অবশ্য। জঙ্গলের মাঝের এই শুনশান বাড়ি, ভয় না পাওয়ার কারণ নেই। নীরার নিজেকে অসহায় লাগছে, বিশেষ করে মাইশার জন্য। মাইশা তো বাচ্চা মেয়ে, ও নিজেকে বাঁচাতে পারবে না এদের থেকে। নীরাকে কিছু করতে হবে, কিন্তু সে কি করবে? সেও তো মেয়ে মানুষ, এর আগে জীবনে কখনো এসব ফেস করেনি। নীরা অস্থির হয়ে রুমে পায়চারি করতে থাকে। লোকগুলো বেরিয়ে গিয়েছে, অনেকক্ষণ হয়েছে। কিছুক্ষণের মাঝেই হয়তো ওরা ফিরে আসবে। তার আগে নীরাকে মাইশার কাছে পৌঁছাতে হবে, যে করেই হোক। হঠাৎ নীরার মনে পড়ে নিজের ফোনের কথা। দ্রুত জামার মধ্যে থেকে মোবাইলটা বের করে সে। এখানে নেটওয়ার্ক নেই। নীরা ফোনে লাইট অন করে নেয় আগে, এরপর কল লিস্ট চেক করে। রাত তখন কল ধরেছিল। 3 মিনিট 58 সেকেন্ড রাত কলে ছিল। তার মানে রাত জানে তারা বিপদে পড়েছে। কিন্তু রাত কিভাবে আসবে এত দূরে? ও তো রংপুরে, তবে পুলিশকে অন্তত বলেছে নিশ্চয়ই। তবে তাই বলে তো এখানে অপেক্ষা করা যাবে না। নীরা স্পষ্ট শুনতে পারছে কারো গুনগুনিয়ে কান্নার শব্দ। নীরা জানে এটা মাইশা। মেয়েটা ভয়ে কাঁদছে হয়তো। তার চোখ দুটো ভিজে ওঠে, তবে মুহূর্তেই সে নিজেকে সামলে নেয়। এখন কিছুতেই ইমোশনাল হওয়া যাবে না, কিছুতেই না। নীরা মোবাইলের লাইটের সাহায্যে পুরো রুমটা ভালো করে দেখে। রুমের দেয়ালগুলো ভেজা লাগছে, জঙ্গলের মাঝে দেখে হয়তো এমন। নীরা এবার রুমের দরজা খোলার চেষ্টা করে। দরজাটা কাঠের, অনেক আগের হয়তো। কাঠ ভিজে নরম হয়ে আছে কিছুটা, কিন্তু খোলা যাচ্ছে না। নীরা দেখে দরজার নিচের দিকের কাঠের কিছু অংশ ভাঙা, হয়তো নষ্ট হয়ে গিয়ে এমন হয়েছে। মুহূর্তেই নীরার মাথায় বুদ্ধি আছে। আশেপাশে খুঁজে সে একটা আস্ত ইট পায়। সেটা দিয়ে দরজার নিচের অংশ বাড়ি দিয়ে ভাঙার চেষ্টা করে। এর ফলে অল্প অল্প করে কাঠ ভেঙে যাচ্ছে। নীরা খুশি হয়, দ্রুততার সাথে কাঠ ভাঙতে শুরু করে। বেশ অনেকটা জায়গা ভাঙা হলে নীরা হামাগুড়ি দিয়ে নিচ থেকে বেরিয়ে আসে দরজার বাইরে। ইটটা হাতে তুলে মাইশার কান্নার শব্দ অনুসরণ করে। তবে হঠাৎ কারো আসার শব্দে সে থেমে যায়। জঙ্গলের দিক থেকে ভেসে আসছে কয়েকজনের গলার স্বর। নীরা বুঝতে পারে গুন্ডাগুলো এদিকে আসছে। আতঙ্কে নীরা থরথর করে কেঁপে ওঠে। সময় নষ্ট না করে দ্রুত সেই ঘরটা খুঁজে বের করে যেখানে মাইশাকে আটকে রাখা হয়েছে। ঘরটা বাইরে থেকে তালা দেয়া, ভিতরে মাইশা গুনগুনিয়ে কাঁদছে। নীরা দ্রুত দরজায় তালা ভাঙা শুরু করে। ভিতর থেকে মাইশা সেই শব্দ পেয়ে গুটিয়ে যায়। ভাবে হয়তো গুন্ডাগুলো এসে পড়েছে। মাইশা আরো জোরে কান্না শুরু করে দেয়। মীরা সেটা বুঝতে পেরে এপাশ থেকে চিল্লিয়ে বলে, ভয় পেও না মাসা, তোমার মিষ্টি আপু তোমার কোনো ক্ষতি হতে দেবে না। মীরার কণ্ঠ শুনে মাইশা ভরসা পায়। চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়। তন্মধ্যে দরজা তালা ভেঙে ভিতরে ঢুকে নীরা। মাইশা তাকে দেখে দৌড়ে এসে ঝাপটে ধরে। নীরা মাইশাকে আগলে ধরে। ভয় পেও না, আমি আছি। এখন এখান থেকে আগে আমাদের পালাতে হবে, চলো। নীরা মাইশার হাত ধরে রুমের বাইরে বেরিয়ে আসতে মুখোমুখি হয় গুন্ডাগুলোর সাথে। নীরা ভরকায়, এরা এত তাড়াতাড়ি কি করে আসলো? মাইশা ভয়ে নীরাকে ঝাপটে ধরে। এদিকে গুন্ডাগুলো ওদের বের হতে দেখে অবাক হয়েছে। তাদের মাঝে লিডার হিসেবে আসা ছেলেটি ভ্রু কুঁচকে বাকিদের উদ্দেশ্যে বলে, কি রে শফিক্কা, তুই না কইলি ওদের আটকে রাখছস? তাইলে ওরা বাইরে হইল কেমনে? শফিক নামের লোকটা এবার এগিয়ে এসে বলে, জানি না মজলুল ভাই, মাইয়া দুইটারে তো আলাদা ঘরে রাখছিলাম, পালাইতে চাইছে মনে হয়। এদের কথা শুনে নীরা আর মাইশা গুটিয়ে যায়। এখান থেকে পালাতে হলে এদের পেরিয়ে যেতে হবে। ওরা মোট 4 জন, এর মাঝে 3 জনকে আগেও দেখছে সে। তবে নতুন একজন এসেছে সাথে, যে লোকটার নাম মজলুল বলছে এরা। নীরা চোখ মুখ শক্ত করে বলে, আমাদের যেতে দিন, নয়তো আপনাদের সাথে কি হবে সেটা কিন্তু বলতে পারছি না। নীরার সাহস দেখে ওরা অবাক হয়। একজন এগিয়ে এসে নীরার গাল চেপে ধরে বলে, তুই একটু বেশি বোঝস, তুই তো ফ্রি মাল, আমগো তো দরকার ছিল এই খান বাড়ির মাইয়াটা।
ওইটারে নিয়ে ফুর্তি করতাম, পরে তোরে লইয়া করতাম। রাগে ঘৃণায় নীরা থরথর করে কেঁপে ওঠে। লোকটার বিশ্রী মন্তব্য নিতে না পেরে হাতের ইটটা দিয়ে লোকটার মাথায় সজোরে বাড়ি বসিয়ে দেয়। মুহূর্তের মাঝে কি হলো ওরা বুঝতে পারে না। লোকটা নেতিয়ে পড়লে বাকি তিনজন ক্ষিপ্ত দৃষ্টিতে এবার নীরাকে দেখে। নীরা কিছু বোঝার আগেই মজলুল এসে নীরার চুল ধরে নীরাকে দেয়ালের সাথে বাড়ি মারে। নীরা বুঝতে পারেনি এমনটা হবে, তাই সে প্রস্তুত ছিল না। পরপর 2-3 বার নীরার মাথাটা দেয়ালে ঠুকালে নীরার শরীর ছেড়ে দেয়। রক্তে তার চোখ মুখ পুরোটা ভিজে যায়। মজলুল গালি দিয়ে নীরার দেহটা ছুঁড়ে মারে রুমের মাঝে। নীরা নিভু নিভু চোখে দেখে মাইশা চিল্লিয়ে কাঁদতে কাঁদতে তার কাছে আসতে চাইছে, কিন্তু শফিক নামের ছেলেটা মাইশাকে কি নির্মমভাবে থাপ্পড় মারছে। নীরার চোখের সামনে সবটা ঝাপসা হয়ে যায়, তার চোখ দুটো প্রায় বুজে আসে। তবু সে ঝাপসা চোখে দেখতে পায় মজলুল কিভাবে মাইশার সাথে জোর জবরদস্তি করছে। তার চোখের সামনেই লোকটা মাইশার উপর ঝাঁপিয়ে পড়ছে। মাইশা ছটফট করছে। মজলুলের এক একটা ছোঁয়া তার কাছে বিষাক্ত তীরের মতো লাগছে। মীরা বারণ করতে চায় ওদের, কিন্তু তার শরীর মানতে চায় না। তার চোখের সামনে মজলুল মাইশার শরীরটা ইচ্ছে মতো ছুঁয়ে দিচ্ছে। মাইশার ড্রেসের অবস্থা নাজুক করে দিচ্ছে। মীরা সহ্য করতে পারছে না। তার চোখের সামনে ভেসে ওঠে নিষ্পাপ মাইশার মুখটা। মীরার চোখে আগুন জ্বলে ওঠে। সে আশেপাশে চোখ বুলিয়ে আরো কয়টা আস্ত ইট দেখতে পায়। এদিকে কারো খেয়াল নেই। সকলে মাইশার আর্তনাদ দেখতে ব্যস্ত। মীরা টেনে টুনে উঠে বসে। দুর্বল দেহটা নিয়ে ইট হাতে তুলে নেয়। পরপরই ঝাঁপিয়ে পড়ে মজলুলের উপরে। যে মাইশার দিকে ঝুঁকেছিল দেখে নীরাকে খেয়াল করেনি। নীরা নিজের সর্বশক্তি দিয়ে মজলুলের মাথায় ইট দিয়ে আঘাত করে। হঠাৎ হয়, কেউই কিছু বুঝে উঠতে পারে না। মজলুল ঢলে পড়তে গেলে নীরা তাকে ঠেলে পাশে ফেলে। শফিক আর রফিক কি করবে বুঝে উঠতে পারে না। হঠাৎ এমন দৃশ্যে তাদের মাথা কাজ করে না। নীরা অপেক্ষা করে না, আরেকটা ইট তুলে নিয়ে সোজা রফিকের নাকের ওপর বাড়ি মারে। নাক হচ্ছে দেহের সেন্সিটিভ একটা জায়গা, তাই নীরা সুযোগ বুঝে রফিকের নাকেই মেরেছে। পরপরই সে রফিকের চোখের মাঝে ইট ঢুকিয়ে দেয়। রফিক আর্তনাদ করে বসে পড়লে শফিক তেড়ে আসতে চায়। মীরার রাগ বাড়ে। সেই ইটের এক ধারালো কোনা শফিকের বুকের পাঁজরে ঢুকিয়ে দেয়। ফলে তার হাতের তালুও ছিলে যায়। কিন্তু নীরা অপেক্ষা করে না। পরপরই শফিক আর রফিকের ওপর বেশ কয়েকটা আঘাত করে ওদের অজ্ঞান করে দেয়। ওদিকে মজলুলের তখনও জ্ঞান আছে। সে নীরাকে এমন করতে দেখে গালি দিলে নীরা টলমল দেহটা নিয়ে মজলুলকে দেখে। তার চোখ যায় ফ্লোরে পড়ে থাকা মাইশার দিকে। মাইশা অর্ধ জ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার গায়ের ওড়না নেই এখন। জামার হাতে ছিঁড়ে ফেলেছে জানোয়ারগুলো। গলা আর পেটে বেশ কয়েকটা কামড়ের দাগ স্পষ্ট। পেটের ওপর হাতের নখের আঁচড়। নীরার চোখের সামনে সবটা হলো। নীরা মাথা কাত করে ভয়ানক চোখে মজলুলকে দেখে। এরপর এলোমেলো পায়ে গিয়ে নিজের গায়ের ওড়নাটা মাইশার শরীরে জড়িয়ে দেয়। মাইশাকে ধরে দেয়ালে হেলান দিয়ে বসায়। মাইশা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। নীরা মাইশাকে বসিয়ে এবার মজলুলের দিকে তাকায়। মজলুল মাথার ক্ষত চেপে ধরে হিংস্র দৃষ্টিতে নীরাকেই দেখছে। নীরাকে তাকাতে দেখে সে আবারও গালি দেয়। রাগে নীরা হিতাহিত জ্ঞান হারায়। তার চোখের সামনে মাইশার ক্ষতগুলো ভাসছে। নীরা উন্মাদের ন্যায় ইট নিয়ে গিয়ে মজলুলের উপরে আক্রমণ করে। মজলুল কিছু বুঝে ওঠার আগে নীরা তার মাথায় ইট দিয়ে একের পর এক আঘাত করতে থাকে, হিংস্রভাবে। তার চোখে মুখে স্পষ্ট ক্রোধ ভেসে উঠছে। জানোয়ারে বাচ্চা, কুত্তা, এতটুকু একটা মেয়ের শরীর হাত দিতে লজ্জা করেনি? ওর গায়ে দাগ লাগাতে লজ্জা লাগেনি? এত তেজ তোর পুরুষত্বের, তুই রেপ করতে চাস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। তোর এত কুর করেনি আজকে আমি বার করব। হারামের বাচ্চা একটা। বাচ্চা মেয়েদের উপর বাজে নজর দেশ। বাচ্চাগুলোকেও ছাড় দেস না তোরা। তোদের মতো কিছু নোংরা কীটের জন্য প্রত্যেকটা পুরুষকে দোষ দেয়া হয়। আজকে আমি তোর তেজ বের করছি। নীরার মাঝে যেন কোনো অসুরেরই ভর করেছে। মজলুল হয়তো আগেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তবু তার থামার নাম নেই। মজলুলের পুরো মুখটা বীভৎসভাবে ক্ষত করে ফেলেছে সে। একের পর এক ইট নিয়ে সব মজলুলের মাথায় ভাঙছে। পরপর যখন বোঝে মজলুল মরেছে, তখনও তার মন মেটেনি। একে একে বাকি তিনজনকে নিজ হাতে বীভৎসভাবে খুন করে সে। তার চোখের সামনে শুধু ভেসে উঠছে মাইশার এই করুণ অবস্থা। কিছুদিন পর পর নিউজ চ্যানেলে বের হওয়া ধর্ষণের এক একটা নিউজ।
কিভাবে ছোট ছোট বাচ্চাদের ওপর এরা জুলুম চালায়, বাচ্চাগুলো ঠিক কতটা কষ্ট অনুভব করেছে তখন। এরপর তো জানেও মেরে দেয় এরা। এদের মতো কীটদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকারই নেই এদের। নীরার শরীর আর মানছে না, মাথার ক্ষত থেকে অনেক রক্ত বেরিয়েছে ইতিমধ্যে। যন্ত্রণায় তার চোখ দুটো বুজে আসছে। ফ্লোরে শরীর ছেড়ে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। মাইশার কাছে গিয়ে সে মাইশাকে একটু আগলে ধরবে, সেটাও পারছে না। তার পুরো শরীরে রক্ত লেগে আছে। নিজের রক্তের সাথে যাদের মেরেছে তাদের রক্তও মেখে গিয়েছে পুরো। নীরা কাঁপা কাঁপা হাতটা নিয়ে তার মাথায় চেপে ধরে। ইস, কি যন্ত্রণায় না হচ্ছে মাথার মধ্যে। কি করবে সে? এখন জ্ঞান হারালে তো চলবে না। গুন্ডাগুলোর সাথে তো আরো লোক আছে, তারা হয়তো কিছুক্ষণের মাঝে এখানে এসে পড়বে। এর আগেই তাকে এখান থেকে মাইশাকে নিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে? শরীর তো আর মানছে না। নীরা ডুকরে কেঁদে ফেলে। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা নিয়ে রাতকে ভয়েস মেসেজ পাঠায়। রাত, আপনি আসছেন না কেন? আমি ওদের মেরে ফেলেছি রাত। নীরার হাত থেকে মোবাইলটা ফসকে পড়ে যায়। তার শরীরে যে এক বিন্দু শক্তি খুঁজে পাচ্ছে না সে। মাইশা দেয়ালে হেলান দিয়ে বসে নীরাকেই দেখছিল। নীরার হিংস্রতার সাক্ষী সে। প্রথমে ভয় পেল, পরে তার মন শান্তি পায়। তার সাথে যতটুকু হয়েছে ততটুকু কি কম? নিজের মানসিক অবস্থা সে জানে শুধু। এই মুহূর্তে তার মাথায় কিছু আসছে না। কিন্তু নীরাকে ভেঙে পড়তে দেখে মাইশা নিভু নিভু গলায় ডাকে, মিষ্টি আপু। নীরার কান্না থেমে যায়। তার মস্তিষ্ক মুহূর্তেই ধরে নেয় মাইশার কষ্ট হচ্ছে। নীরা সময় নিয়ে নিজের কান্না সামলায়। নিজের মাথায় যন্ত্রণা ভুলে উঠে বসে। এখন ভেঙে পড়লে চলবে না, মাইশাকে সামলাতে হবে। নীরা হামাগুড়ি দিয়ে মাইশার সামনে গিয়ে বসে। দুহাতে মাইশার গাল ধরতে গিয়েও ধরে না। তার হাতে তো রক্ত। নীরা নিজের জামায় হাত মুছে নেয়। এতে কিছুটা হলেও মুছে গিয়েছে। এরপর মাইশার গাল আঁকড়ে ধরে। মাশা, তাকাও আমার দিকে। মাইশা তাকায়। মেয়েটার অবস্থা দেখে নীরার বুকটা হু হু করে ওঠে। মাশা, সোনা আমার, তোমার ভাইয়া তো বলেছিল মাশা অনেক স্ট্রং। তাহলে তুমি কেন ভেঙে পড়ছ? আমাদের বাঁচতে হবে তো, বলো। আমরা তো এখনো জীবনটাকে ঠিকভাবে উপভোগ করিনি। প্লিজ মাশা, ভেঙে পড়ো না সোনা। মাইশা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। নীরা উঠে দাঁড়ায়, মাইশাকে ধরে দাঁড় করায়। মাইশার গায়ে নিজের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে দিয়ে ফোনটা হাতে তুলে নেয়। একবার স্ক্রিনে টাইম দেখে। রাত 10টা বেজে গিয়েছে ইতিমধ্যে। এই রাতে জঙ্গলের মাঝে ঘুরে বেড়ানো বিপজ্জনক, কিন্তু এখানে তো থাকা যাবে না। নীরা মাইশার এক হাত শক্ত করে ধরে রাখে। অপর হাতে ফোনটা নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে আসে তারা। কোন দিকে যাবে সেটা বুঝতে পারে না। শুনশান এই জঙ্গলে রাতের বেলা ভয়ঙ্কর লাগছে। মাইশা নীরার হাত খামছে ধরে। ভয় পেও না মাশা, আমি তোমার কিছু হতে দিব না, বিশ্বাস রাখো। মাইশা টলমলে চোখে নীরাকে দেখে। তার এখনো মনে হচ্ছে কেউ তার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ছে বুঝি। মাইশা নীরার সাথে লেপ্টে থাকে। মোবাইলের আলোতে দুজনে এলোমেলো পায়ে ছুটতে শুরু করে এবার। ভাগ্যে যা আছে দেখা যাবে না হয়। খানবাড়ির পরিবেশ থমথমে। বাড়ির মধ্যে থেকে ভেসে আসছে কান্নার শব্দ। আইরিন অনেক আগে জ্ঞান হারিয়েছেন মেয়ের চিন্তায়। শারমিন আর আরিশা তার পাশে চিন্তিত ভঙ্গিতে বসে কাঁদছে। ঈশা মিতা দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাড়ির পুরুষ মানুষ কেউ নেই। শুধু বাড়ির বাইরে রাতের পাঠানো কিছু গার্ড আছে। মেহরাব, ইশতিয়াক আর আবিদ তিনজনে আলাদা আলাদা ভাবে নীরা এবং মাইশাকে খুঁজে বেড়াচ্ছে। তাদের সাথে রয়েছে দলের কিছু ছেলে পেলে। ওদিকে নীরব, নির্জন আর মীরাব নিজেদের বাইক নিয়ে শুনশান জায়গাগুলো চক্কর মারছে। রাত কোথায় আছে কেউ জানে না। রাতের মাধ্যমে সকলে খবরটা পেয়েছে। নীরা যখন রাতকে কল দিয়েছিল, রাত তখন হোটেলে ফিরেছে। এর মাঝে নীরার কল পেয়ে হাসি মুখে রিসিভ করলো। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না। পরপরই গুন্ডাগুলোর সাথে নীরাদের তর্ক তার কানে আসে। নীরার মাইশার চিৎকার কলের ওপাশে থাকা রাত স্পষ্ট শুনতে পেয়েছে। অস্থির হয়ে এপাশ থেকে সে চিল্লিয়েছে, কিন্তু কিছুক্ষণের মাঝেই কল ডিসকানেক্ট হয়ে যায়। রাত পাগল প্রায় হয়ে বারবার কল করলেও ওপাশ থেকে নম্বর বন্ধ বলে জানানো হয়। রাত উন্মাদের ন্যায় ছুটে বেরিয়ে এসেছে হোটেল থেকে। এরপর নীরবদের সাথে দেখা হলে সঙ্গে পেয়ে সব খুলে বলেছে। মীরাব দ্রুত এমার্জেন্সি হেলিকপ্টারের ব্যবস্থা করেছে। এদিকে রাত বাড়িতে ফোন দিয়ে আবিদ খানকে সবটা খুলে বলেছে এবং পুলিশ নিয়ে নীরা আর মাইশাকে খোঁজার জন্য বলেছে। এলাকার ছেলেদের ফোন দিয়েও বলেছে।
হেলিকপ্টার নিয়েও বরিশাল আসতে তাদের 3 ঘন্টা লেগে গিয়েছে। ততক্ষণে শহর পুরোটা খুঁজেছে আবিদ খান, কিন্তু কোথাও মেয়েদের খুঁজে পাননি। রাত নীরার ফোনে লোকেশন ট্র্যাক করেছে। শেষবার নীরার ফোন জঙ্গলের দিকে দেখে সে বুঝতে পারে নীরা আর মাইশা ওখানেই আছে হয়তো। রাত মিরাবকে কল করে লোকেশনে আসতে বলে, যে একা গেলেও বিপদ হতে পারে। তাই বন্ধুদের সাথে নিয়ে দ্রুত বাইক নিয়ে জঙ্গলের রাস্তায় যেতে শুরু করে। নীরা আর মাইশা জঙ্গলের উল্টো দিকে ছুটে বেড়াচ্ছে অন্ধকারে। নীরার হাতের মোবাইলটা জঙ্গলের কোথাও পড়ে গিয়েছে, তবে সেদিকে খেয়াল করলে চলবে না। তাই দুজনে প্রাণপণে ছুটছে জঙ্গলের মাঝে। পিছন থেকে ভেসে আসছে কতগুলো মানুষের ছুটে আসার। তারা যখন জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার পাশে আসে, তখনই দেখতে পায় বাকি গুন্ডাগুলো রাস্তায় গাড়ি নিয়ে আড্ডা দিচ্ছে। মাইশা ভয় পেয়ে হালকা শব্দ করলে গুন্ডাগুলো তাদের দেখে ফেলে। এরপরই যখন বুঝতে পারে তারা পালিয়ে এসেছে, তখন তাদের পিছু করতে শুরু করে। উপায় না পেয়ে নীরা মাইশাকে টেনে নিয়ে পুনরায় জঙ্গলের মাঝে ছুটতে শুরু করে। এরই মাঝে তার হাতের ফোনটা কোথাও পড়ে গিয়েছে। মাইশা আর এসব নিতে পারছে না। সে কাঁদতে কাঁদতে নীরার সাথে কোনো মতে দৌড়াচ্ছে। কিছু দূর গিয়ে মাইশা থেমে গেলে বাধ্য হয়ে নীরাও থেমে যায়। মাইশা দুহাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে বলে, আর পারছি না আপু, আমি আর পারছি না। এমনি তো আমার বাঁচার ইচ্ছে নেই। আমি তুমি কিছু একটা করে আমাকে মেরে ফেলো। মাসা, নীরা অসহায় গলায় ডেকে ওঠে। তার শরীরটা আর কতক্ষণ টিকবে জানা নেই, এমনকি সে আর বেশিক্ষণ বাঁচবে কিনা সেটাও জানে না। তার মাথাটা শেষ হয়ে যাচ্ছে, তবুও মাইশাকে সে বাঁচাতে চায়। নীরা কিছু না বলে মাইশাকে আগলে ধরে হাঁটতে শুরু করে। এমন বলো না মাসা, তুমি তোমার মা বাবার কথাটা একটু ভাবো, তোমার ভাইয়ের কথাটা একটু ভাবো। তোমার ভাই আসছে আমাদের বাঁচাতে। ভাইকে বিশ্বাস করো না? করি, তাহলে আর কিছুটা। এরপরে আমরা ওদের থেকে বেঁচে যাব। যদিও নীরা জানে এটা শুধু মিথ্যে সান্ত্বনা, তবুও মাইশাকে নিয়ে সে জঙ্গলের মাঝে এলোমেলো পায়ে ছুটছে। একটা সময় এসে একটা বড় বটগাছ দেখতে পায় তারা। এখন আর গুন্ডাগুলোর আসার শব্দ পাওয়া যাচ্ছে না। নীরা আশেপাশে তাকায়, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু তাদের তো এখানে নিরাপদে থাকতে হবে। নীরা মাইশাকে নিয়ে বটগাছের নিচে বসে। মাইশা নীরার সাথে ঘাপটি মেরে বসেছে। নীরার মায়া হয়, মেয়েটা একটা ট্রমার মধ্যে আছে। এখান থেকে বেরিয়ে গেল এই ট্রমা মাইশার জীবনটা শেষ করে দিবে, সেটা নীরা জানে। এদিকে নীরা স্পষ্ট বুঝতে পারছে সে কিছুক্ষণের মাঝে জ্ঞান হারাবে হয়তো। নীরা ধীর লয়ে মাইশাকে বলে, আমি হয়তো জ্ঞান হারাতে যাচ্ছি মাসা, তুমি ভয় পাবে না। তোমার ভাই আসছে তোমাকে বাঁচাতে। এই তো কিছুক্ষণের মাঝে এসে পড়বে। বলতে বলতে এবার নীরার চোখ দুটো বুজে যায়। মাইশা কাঁদতে কাঁদতে নীরাকে ধরে ঝাঁকায়, কিন্তু নীরার জ্ঞান নেই। মাইশা কি করবে বুঝতে পারছে না। তার চোখ এবার পড়ে নীরার মাথার দিকে। সে আঁতকে ওঠে। নীরার কপালের দিকটা থেতলে যাওয়া। মাইশা এতক্ষণ এটা মাথায় আনেনি। মাইশা কি করবে বুঝতে পারে না। বেশি আওয়াজ করলে গুন্ডাগুলো তাদের খুঁজে পেতে পারে। সেই ভয়ে সে নীরার অচেতন দেহটা ঝাপটে ধরে বসে থাকে। আবার কি মনে করে তার গায়ে জড়ানো নীরার ওড়নাটা একটু ছিঁড়ে নীরার কপাল বেঁধে দেয়। এরপর নীরার বুকে গুটিসুটি মেরে থাকে। তার প্রচুর ভয় লাগছে এখানে। শ্রাবণ ভাই এখনো কেন আসছে না? কিছুক্ষণ আগে রাত নীরার মেসেজটা পেয়েছে। মেসেজটা শোনার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল সে। এরপর ফুল স্পিডে বাইক নিয়ে জঙ্গলের রাস্তায় পৌঁছায় 4 জন। রাস্তায় গাড়ি দাঁড় করানো দেখে রাত শিওর হয় নীরা আর মাইশা এই জঙ্গলে আছে। মীরা আবিদ খানকে কল দিয়ে লোকেশন দিয়ে দেয়। সমস্ত লোক নিয়ে এখানে চলে আসতে বলে। তার বুকটা পুড়ছে। একদিকে মাইশা, অন্যদিকে নীরা, দুজনেই তার বন্ধুর প্রাণ। এর মাঝে নীরা তো। মীরা আবার কিছু ভাবতে পারে না। রাত মীরার ফোন নেটওয়ার্ক এসেছে বুঝতে পারে, কল দেয়। মুহূর্তের মাঝে রাস্তার পাশ থেকে ফোন বেজে ওঠে। রাত ছুটে যায় সেদিকে। ফোনটা হাতে তুলে নিতে আগে চোখে পড়ে ফোনে লেগে থাকা রক্তের দিকে। তার বুকটা মুচড়ে ওঠে। হা করে নিঃশ্বাস নিয়ে নিজেকে বোঝায় ওদের কোনো ক্ষতি হয়নি। নীরবে সে রাতকে ধরে। দেরি করা ঠিক হবে না, ওদের খুঁজতে হবে। এর মাঝে ওরা শুনতে পায় জঙ্গলের ভিতর থেকে লোকজন আসছে। ওরা 4 জন লুকিয়ে পড়ে একপাশে। জঙ্গল থেকে 4 জন বেরিয়ে আসে। ওদের দেখে রাতের মাথা রাগে ফেটে যাচ্ছে। রাত ওদের দিকে এগুবে, এর আগে মিরাব তাকে টেনে ধরে। রাত রাগে দৃষ্টিতে তাকালে মিরাব ফিসফিসিয়ে বলে, ওরা কি বলছে শোন। রাত এবার কান খাড়া করে শোনে। আর এতেই
এতে তার মাথায় খেলে যায় নীরার ভয়েস মেসেজটা। নীরা বলেছিল নীরা কাদের মেরে ফেলেছে, আর এখন এই লোকগুলো সেটা নিয়ে আলাপ করছে আর ভয়ে ভয়ে গাড়ির কাছে যাচ্ছে। রাত স্পষ্ট শোনে কোনো বাড়িতে 4 জনের বীভৎস লাশ দেখেছে এরা। তাহলে কি সত্যিই নীরা? রাত চমকে যায়। দ্রুত আড়াল থেকে বেরিয়ে এসে লোকগুলোকে পাকড়াও করে। লোকগুলো ওদের এখানে দেখে আরো ভয় পেয়ে যায়। পালাতে গেলে ওরা 4 জনকে ধরে মারতে শুরু করে। রাত এক একটাকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলে। আজকে ওদের কাউকে সে ছাড়বে না, একেবারে জান নিয়ে নেবে। এরপর যা হয় হবে। এর মাঝে মীরা একটাকে ধরে থাপড়াতে থাপড়াতে নীরা আর মাইশার কথা জিজ্ঞেস করলে ওরা জানায় নীরা আর মাইশা পালিয়েছে জঙ্গলের দিকে। দেখা যায় মুহূর্তে অনেকগুলো গাড়ি এসে থামে রাস্তায়। একে একে মেহরাব, ইশতিয়াক, আবিদ খান বেরিয়ে আসে গাড়ি থেকে। পুলিশ এসে 4 জনকে ধরে, যার কারণে রাত ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করতে পারে না। নির্জন আবিদ খানদের সব খুলে বললে কেউ আর দেরি করে না। প্রত্যেকে লাইট নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। রাতের সাথে রয়েছে তার বন্ধুরা। ওরা 4 জন নীরার মোবাইল যেখানে পেয়েছে সেখান থেকে সামনে এগিয়ে যাচ্ছে। জঙ্গলের ভেজা মাটিতে পায়ের ছাপ দেখা যাচ্ছে, খুব একটা স্পষ্ট নয়, তবু ওরা সেই ছাপ অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে পায়ের ছাপ আর দেখা যায় না। রাত তখন উন্মাদ হয়ে ওঠে। এই জঙ্গলের মাঝে কোথায় খুঁজবে সে, তাও এই রাতে? রাত এবার নীরার মাইশার নাম ধরে চিল্লিয়ে ডাকতে শুরু করে। যদি ওরা সাড়া দেয়। রাতে দেখা দেখি মীরাব, নির্জন, নীরব ওরাও ডাকতে ডাকতে এগিয়ে যায় আলাদাভাবে। মাইশার চোখ দুটো মাত্র লেগে এসেছিল ক্লান্তিতে। এতক্ষণে ধকলে তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। এর মাঝে কারো ডাক শুনতে পেয়ে সে নিভু নিভু চোখ জোড়া খুলে বসে। নীরার দিকে এক পলক তাকিয়ে দেখে নীরার ফ্যাকাশে মুখটা। অন্ধকারে তেমন কিছু বোঝাও যাচ্ছে না, তবে কয়েকটা লাইটের আলো সে দেখে। এক একবার এক এক দিক থেকে লাইটের আলো দেখা যাচ্ছে। এর মাঝে সে রাতের গলা শুনতে পায়। মাইশা উঠে দাঁড়ায়। পরপরই মীরাব, নির্জন, নীরবের কণ্ঠ পায়। মাইশা কয়েক পা সামনে গিয়ে চিল্লিয়ে সাড়া দেয়, ভাইয়া, ভাইয়া, আমরা এখানে, ভাইয়া। কান্নায় তার গলার স্বর বুঝে আসে। তবুও মাইশা ডাকে রাতকে। মাইশার গলা শুনে মীরাব থেমে যায়। সে যেদিকে এসেছে সেদিক থেকেই আওয়াজটা আসছে। মীরাবের মুখে হাসি ফুটে ওঠে। রাতদের চিল্লিয়ে এদিকে ডাকে সে, রাত, ওরা এদিকে, জলদি আয়। মীরাব লাইট নিয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর যেতেই লাইটের আলোতে সে বিধ্বস্ত মাইশাকে দেখতে পায়। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মীরাবের বুকটা কেঁপে ওঠে। বাচ্চা মেয়েটার এই কি অবস্থা! মীরাব এগিয়ে আসে। মাইশা, মাইশা বুঝতে পারে এটা মীরাব। পাটা টেনে নিয়ে গিয়ে সে মীরাবের বুকে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে ওঠে, মীরাব ভাই। মীরাব আগলে ধরে মাইশাকে। এর মাঝে একে একে রাত, নীরব, নির্জন আসে। রাত এসে মীরাবের থেকে মাইশাকে টেনে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে। তুই ঠিক আছিস মাসা? কিছু হয়নি তো তোর? দেখি, দেখি, কাঁদে না সোনা। রাত মাইশার চোখ মুছে দিতে যায়। মাইশা কিছু বলতে পারছে না। মীরাব মাইশা আঘাত পেয়েছে কিনা সেটা দেখতেই মাইশার দিকে লাইট মারে। মুহূর্তে মাইশার গলায় আর বুকের কামড়ের দাগগুলো রাত আর মীরাবের চোখে পড়ে। রাত হতভম্ব হয়ে মাইশার মুখের দিকে তাকায়। তার বুকটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। মীরাব নিজের শার্ট খুলে মাইশাকে জড়িয়ে দেয়। রাত কাঁপা কাঁপা স্বরে বলে, এগুলো মাসা। এর মাঝে মাইশা কাঁদতে কাঁদতে কোনো মতে বলে, মিষ্টি আপু, ভাইয়া, ওই যে আপুকে বাঁচাও। রাতের টনক নড়ে এবার। তড়িৎ গতিতে লাইটের আলো দেয় মাইশার দেখানো জায়গায়। মুহূর্তে সে প্রশ্বাস নিতে ভুলে যায়। গাছের সাথে হেলান দিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নীরা, চোখ দুটো বন্ধ, মুখটা ফ্যাকাশে। মীরাব দ্রুত মাইশাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে রাতকে বলে, দাঁড়িয়ে থাকিস না, ওর ব্লিডিং হচ্ছে কপালে, দেখ। রাত এলোমেলো পায়ে ছুটে যায়। নীরার সামনে বসে নীরার নেতিয়ে যাওয়া শরীরটা বুকে টেনে নেয়। তার গলা দিয়ে কিছু বেরোচ্ছে না। আতঙ্কে তার গলা শুকিয়ে কাঠ। কোনো মতে শুধু নীরার গাল চেপে ফিসফিসিয়ে বলে, স্যানোরিটা, জান আমার, চোখ খোলো। একবার হারিয়েছি, আবার হারাতে চাই না তোমাকে, জান আমার। রাতের চোখ ফেটে জল গড়িয়ে পড়ে নীরার মুখে। নির্জন এসে নীরার পালস চেক করে আটকে ওঠে। রাত, দ্রুত ওকে কোলে নি, ওর পালস খুবই স্লো। রাত নিজেকে সামলায়। দ্রুত সে নীরার নেতিয়ে যাওয়া শরীরটা কোলে তুলে নেয়। মীরাবের দিকে তাকালে মীরাব নিজেই মাইশাকে কোলে তুলে নেয়। মাইশার জ্ঞান আছে, কিন্তু মেয়েটা দাঁড়ানোর অবস্থায় নেই। সময়টা এখন সন্ধেবেলা।
সেদিনের পর কেটে গিয়েছে গুনে গুনে 2টো দিন। হাসপাতালের নিস্তব্ধ করিডোরের চেয়ারে দুহাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে আছে রাত। একটু পর পর অজানা কারণেই তার শরীরটা কেঁপে উঠছে হালকাভাবে। পুরো করিডোর ফাঁকা, জনমানব শূন্য। সন্ধ্যা হওয়াতে কিছুটা অন্ধকার। মেহরাব খান এসে দাঁড়ায় করিডোরের সম্মুখে। দূর থেকে এক ঝলক দেখে নেন রাতকে। আজকে 2টো দিন ধরে ছেলেটা এই একই জায়গায় বসে আছে। 2টো দিনে পানি ছাড়া অন্য কোনো খাবারই হাতে দিয়েছে কিনা সন্দেহ। বাড়িতে অবধি যায়নি, উল্টো নীরবকে দিয়ে জামা কাপড় আনিয়েছে হাসপাতালে। সেদিন নীরা আর মাইশাকে হাসপাতালে নিতে নিতে অনেক দেরি হয়ে যায়। মাইশার অবস্থা ভালো হলেও নীরার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। একে তো মাথায় আঘাত, এর ওপর অতিরিক্ত রক্তক্ষরণ। 2টো দিন হয়ে গিয়েছে, অথচ মেয়েটার এখনো পর্যন্ত জ্ঞানই ফেরেনি। একদিকে নীরা, অন্যদিকে মাইশা। মাইশার সাথে ঘটে যাওয়া ঘটনা মাইশার জন্য এখন একটা ট্রমা হয়ে দাঁড়িয়েছে। মেয়েটা মিয়ে গিয়েছে একেবারে, নিজেকে ঘরবন্দি রেখেছে। তার উপর নীরার এ অবস্থা মেয়েটার মনে আরো চাপ সৃষ্টি করছে। ওই রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তিনি জানেন। তারা বড়রা সকলেই জানে কিভাবে নীরা মাইশাকে বাঁচাতে 4-4টে খুন করেছে। এরপর নীরার প্রতি তাদের ভালোবাসা, স্নেহ সবটাই যেন বেড়ে গিয়েছে। মেয়েটার এই অবস্থা তারাও কেউ সহ্য করতে পারছেন না। আজকে সকালেই মাইশাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। যেহেতু মাইশার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, তাই শুধু শুধু তাকে হাসপাতালে রেখে লাভ নেই। এর থেকে বাড়িতে সকলের মাঝে মেয়েটা যদি একটু স্বাভাবিক হতে পারে। রাত সেজন্যই বাড়ির সকলকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই মুহূর্তে সে মাইশার পাশে বেশি একটা থাকতে পারছে না। বাড়ির কেউ আর অমান্য করেনি। মেহরাব খান দীর্ঘশ্বাস ফেলে ছেলের কাছে যান। রাতের পাশের চেয়ারে ধপ করে বসে পড়েন। শব্দ শুনে তার ঘাড় বেঁকিয়ে তাকায়। মেহরাব খানের অন্তরটা হু হু করে ওঠে ছেলের এই অবস্থা দেখে। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। 1 বছর আগে এরকম বিধ্বস্ত রাতকে সকলে দেখেছিল, এরপরে এই আজ দেখছেন। 2 দিন রাতের চোখ দেবে গিয়েছে। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো, শেভ না করায় ছোট ছোট দাড়ি গজিয়েছে। মেহরাব খান দীর্ঘশ্বাস ফেলেন। আল্লাহ তাআলা তার ছেলেটার সাথে কেন এমন করেন? মেহরাব খান হাত বাড়িয়ে রাতের চুলে বুলিয়ে দেন। মুহূর্তের মাঝে ছেলের বিধ্বস্ত দেহটা এসে তার বুকে আশ্রে পড়ে। রাত ডুকরে কেঁদে উঠে বাবাকে জড়িয়ে ধরে। বাবা, আমার সাথে কেন এমন হয়? আমি আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো বাবা? মেহরাব খানের চোখে পানি জমে। রাতের সাথে তার সম্পর্ক বাকিদের থেকে আলাদা। রাতের সাথে সে সবসময় গম্ভীরই থেকেছেন। তবে সব থেকে কষ্টের সময় রাত তার বুকে এসে আশ্রে পড়েছে। তিনি রাতের মাথায় হাত বুলিয়ে দেন। ইলার মা একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। রাত শোনে না, সে আর সহ্য করতে পারছে না এই যন্ত্রণা। শ্বাস টেনে বলে, আমি এর আগে ওকে বাঁচাতে পারিনি বাবা, এবারও পারলাম না। আগে ওকে হারালাম, আর এখন পেয়েও হারাতে বসলাম। ও বাবা, আমি মরে যাব, পারছি না আর। মেহরাব খানের চোখের পানি এবার গড়িয়ে পড়ে। তার শক্তপোক্ত ছেলেটা জীবনেও কখনো এভাবে কাঁদেনি। এতটা অসহায় অবস্থায় রাতকে কখনো দেখেননি তিনি। কিন্তু এ রাত 1 বছর আগেও নীরাকে হারানোর জন্য কেঁদেছিল, আবার এখন পেয়েও হারানোর ভয়ে কাঁদছে। তিনি নিঃশব্দে রাতের পিঠে হাত বুলিয়ে দেন। তুমি এত ভেঙে পড়লে কি হবে বলো? মাইশার কথা ভাবো তো, মেয়েটা নিজের অবস্থা, ইলিরার অবস্থা দেখে এমনিতেই মানসিকভাবে ভেঙে গিয়েছে। এখন যদি দেখে তুমি আগের মতো অসুস্থ হয়ে গিয়েছ, তাহলে কি হবে? আর ডক্টর তো বলেছেন ইলিরা বিপদমুক্ত, খুব শীঘ্রই দেখবে ওর জ্ঞান ফিরবে। এতে যেন একটু কাজ হয়। রাত নিজেকে সামলায়। সত্যিই তার এখন ভেঙে পড়লে চলবে না। ডক্টর তো তাকেও বলেছে নীরা বিপদমুক্ত, শুধু জ্ঞান ফিরতে এত দেরি। বেশি সমস্যা হলে তো ডক্টর নীরাকে ঢাকায় রেফার করত, সেটা সেও জানে। এছাড়া মীরাবও বলল, মীরাব তো ডক্টর। রাত দুহাতে চোখ মুখ মুছে শান্ত হয়ে বসে। মেহরাব খান কিছুক্ষণ থেকে চলে গেলে রাত এবার উঠে যায় নীরার কেবিনে। বেডে নিথর অবস্থায় শুয়ে আছে নীরা। একজন নার্স আছে কেবিনে। রাত চুপচাপ গিয়ে নীরার বেডের পাশে টুলে বসে। নীরাকে এভাবে দেখে তার চোখ দুটো আবারও ভিজে ওঠে। ঠোঁটে ঠোঁট চেপে নিজের কান্না আটকায়। রাত বোঝে না সে কেন এমন। রাত নীরার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের কপালে ঠেকায়। এই মেয়েটাকে সে ভালোবাসে,
প্রচন্ড ভালোবাসে মেয়েটাকে সে। পুরো 4টা বছর ধরে মেয়েটাকে ভালোবেসে এসেছে। তবে ভাগ্যের লীলা খেলায় নীরা প্রথমবার তার থেকে হারিয়ে যায়। সে ছুটে গিয়েছিল নীরাকে নিজের অনুভূতি জানাতে, তবে পারেনি। বারবার মনে হতো মেয়েটা তাকে রিজেক্ট করবে। এভাবেই নীরা তার থেকে পুরোপুরি হারিয়ে যায়। তবে আল্লাহর রহমত, আল্লাহ নীরাকে আবার তার কাছে ফিরিয়ে দিয়েছে, তাকে সুযোগ দিয়েছে। এই সুযোগ সে কখনোই হাতছাড়া করবে না। রাত নীরার দিকে ঝুঁকে যায়। নীরার কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি সেনরিটা, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। তুমি তুমি জানতে চাইলে না আমি কাকে ভালোবাসতাম? আমি বলেছিলাম এসে তোমাকে বলবো। এই তো এখন বলছি, শোনো। আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো সেনরিটা। জান আমার, আর কষ্ট দিও না আমাকে, ফিরে এসো প্লিজ। হঠাৎ রাত অনুভব করে তার শার্টের কলার কেউ আলতো হাতে ধরে নিচ্ছে। রাত চমকায়, চোখ জোড়া মেলে নিজের বুকে তাকালে দেখে নীরা তার কলার ধরে রেখেছে। রাত তড়িৎ গতিতে সেই হাত ধরে নীরার চোখের দিকে তাকায়। নীরা তাকিয়ে আছে নীরা। বিষয়টা বুঝতে পেরে রাত খুশিতে লাফিয়ে ওঠে। উঠে দাঁড়িয়ে বাচ্চাদের মতো দুই একটা লাফ দিয়ে আবার এসে নীরার গাল আঁকড়ে ধরে হাত দিয়ে। অস্থির গলায় বলে, সেনরিটা, তোমার জ্ঞান ফিরেছে? আল্লাহ, আল্লাহ, শুক্রিয়া। রাত বারবার নীরার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। নীরার চোখের পানি গড়িয়ে পড়ে। সে শুধু চুপচাপ রাতের পাগলামো দেখছে। নার্সটি এবার এগিয়ে এসে রাতকে ধমকে সরিয়ে দেয়। রাত তড়িঘড়ি করে সরে দাঁড়ালে নার্স নীরাকে দেখে ডক্টর ডেকে আনে। ডক্টর নীরাকে দেখে জানায়, নীরা এখন একদম ঠিক আছে। 2-1 দিনের মাঝে নীরাকেও ডিসচার্জ করে দেওয়া হবে। রাত বাড়িতে ফোন দিয়ে সকলকে সুখবরটা জানিয়ে দেয়। এরপরে সে চুপটি করে নীরার বেডের পাশে বসে। এতক্ষণ নীরা চুপচাপ শুয়ে দেখে রাতের এক একটা কার্যকলাপ দেখেছে। তার মাথায় ঘুরছে রাতের বলা কথাগুলো। তার জ্ঞান তো রাত আসার একটু আগেই ফিরেছিল। মাথায় যন্ত্রণা হওয়াতে চোখ বন্ধ করে রেখেছিল। এরপর রাতের বলা কথাগুলো শুনে আর চুপ থাকতে পারেনি। রাত ভালোবাসতো তাকে, তার জন্য রাত কষ্ট পেয়েছে। তাহলে রাত কেন তার বিয়েটা আটকাতে যায়নি? তবে নীরা এখন কোনো প্রশ্ন করে না। সে জানে সে রাতকে এই বিষয়ে জিজ্ঞেস করলে রাত সম্পূর্ণভাবে এখন কিছুই বলবে না। এর থেকে বাড়িতে গিয়ে সে আরিশার থেকে জেনে নেবে। নীরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রাতকে দেখতে থাকে। কি একটা জঙ্গলি অবস্থা। এটা কোন রাত? আপনাকে দেখতে জঙ্গলি বিড়াল লাগছে নীরাত। রাত তখন নীরার এক হাত হাতের মুঠোয় নিয়ে বসেছিল। নীরার কথা শুনে সে নীরার দিকে তাকায়। নীরা অবাক হয়। রাতের চোখ দুটো টলমল করছে। কেন? জঙ্গলি বিড়াল বলেছে এই জন্য? আল্লাহ, রাতকে মাথায় আঘাত পেয়ে কোনোভাবে বাচ্চা হয়ে গিয়েছে নাকি? রাত, কাঁদছেন কেন? আমি মিথ্যে প্রশংসা করতে পারি না। রাত কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে বলে, সরি। নীরা বিস্ময় নিয়ে তাকায়। সরি? কিন্তু কেন? সরি কেন রাত? আমি আমি তোমাকে সেফ রাখতে পারিনি। রাতের গলাটা কেঁপে ওঠে। নীরা বুঝতে পারে রাত অপরাধ বোধে ভুগছে, তাই একটু এগিয়ে শুয়ে রাতের গালে এক হাত রাখে। রাত চোখ তুলে তাকালে নীরা কোমল স্বরে বলে, কে বলেছে আপনি সেফ রাখতে পারেননি? আপনি সেফ না করলে আমি এখানে থাকতাম? সেই জঙ্গলে তো মারা পড়তাম। তবুও একদম চুপ। আপনি বাচ্চামো করছেন নীরাত। রাত মাথা নিচু করে নেয়। নীরা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো জানতাম আপনি আসবেন। আর একটা কথা কি জানেন? সেই রাতে শুরুতে আপনি না এসে ভালোই করেছেন। আপনি আসলে তো ওই জানোয়ারগুলোকে মারার সাহস আমি পেতাম না। এরপর কখনো কোনো বিপদে পড়লেও আপনার ভরসায় থাকতাম। এতে করে আপনাকেও বিপদে পড়তে হতে পারে। এর থেকে নিজে সাহসী হলাম একটু। নারী কোমল, নরম, আবার এই নারী বাঘিনী, হিংস্র, সেটা নিজেকে দিয়ে প্রমাণ পেলাম। এরপর একটু চিন্তিত হয়ে বলে, কিন্তু রাত, আমাকে তো পুলিশ ধরে নিবে। আমি জেলে যাব না? শেষের কথাটা নীরা একটু মুখ ফুলিয়ে বলে। রাত সেটা দেখে হেসে ফেলে। চোখের পানি মুছে নীরার হাতটা নিজের হাতে নিয়ে বলে, তোমাকে জেলে যেতে হবে না। নীরা ভ্রু কুঁচকে নেয়, বলে, পুলিশ কি আপনার ভাই লাগে রাত? রাত মুচকি হেসে উত্তর দেয়, না, ভাই না, বন্ধু লাগে। অতঃপর একে অপরের দিকে তাকিয়ে দুজনই একসাথে হেসে ফেলে। এলাকার নতুন এসপি অনুরাগ রাতের ক্লাসমেট ছিল। রাত, অনুরাগ, নির্জন, নীরব, চারজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে
পড়ালেখা শেষ করেছে। এর মাঝে মীরাব সোহরাওয়ার্দী মেডিকেলে পড়েছে শুধু। তবে মীরাব, রাত, নির্জন, নীরব ওরা চারজন আবার একই স্কুল কলেজে পড়েছে। মীরাব ডাক্তারি পড়া শেষ করে এলাকায় এসে চিকিৎসা করে, মাঝে মাঝে ডিউটি করে, আর বাকি সময় রাতের সাথে টাঙ্কি মারে। একজন ডক্টরও যে এমন হতে পারে সেটা মীরাবকে না দেখলে বোঝা যেত না। নীরব আর নির্জন রাতের বাবা চাচার কোম্পানিতে জব করে। একমাত্র রাত এই বেচারা শুধু গুন্ডামি করে বেড়ায়। যাই হোক, যেহেতু এসপি অনুরাগ রাতের বন্ধু, তাই ওই চারটে খুন নিয়ে বেশি একটা ঝামেলা হবে না। ওদের খুনের দায় খুব সন্তর্পণে বাকি চারজনের উপর দেওয়া হয়েছে। এতে যা যা স্টেপ নেওয়া লাগে সেটা তারা নিয়েছে। সুতরাং মীরাকে কোনো ঝামেলা পোহাতে হবে না। এসব ভাবতে ভাবতেই নীরার মাইশার কথা মনে পড়ে যায়। সে রাতকে ডেকে মাইশার কথা জিজ্ঞেস করে, রাত, মাসা কেমন আছে? রাতকে একটু চিন্তিত দেখা যায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, ও একটা ট্রমার মধ্যে চলে গিয়েছে। আর আমার সাথে ওর কথা বলা হয়নি। তোমাকে নিয়ে যাওয়ার পর ওকে সময় দিব। ভেবেছি তুমি সুস্থ হলেই আশেপাশে একটা ট্যুর দিব। এমনিতে এসবের কারণে মিতার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে। বাড়ির কারো মনের অবস্থাই ভালো না। নীরা বোঝে সবটা, মাথা নাড়িয়ে রাতের কথায় সায় জানায়। রাত উঠে গিয়ে কিছুক্ষণ পর নীরার জন্য স্যুপ নিয়ে আসে। নীরাকে উঠিয়ে বসিয়ে দিয়ে নিজ হাতে স্যুপ খাইয়ে দেয়। নীরা চুপচাপ ভদ্র মেয়ের মতো খেয়ে নেয় আর ভাবতে থাকে কিভাবে রাতের বিষয়ে সবটা জানবে সে। নীরা একটু সুস্থ হয়ে আরিশার পিছু লেগেছে। তার উদ্দেশ্য স্পষ্ট, সে রাতের বিষয়ে সব জানতে চায়। সব মানে সব। বাড়িতে আসার পর থেকে একটু সুযোগ খুঁজে এসেছে সে, কিন্তু রাত সবসময় তার আশেপাশে ঘুরঘুর করেছে এই কয়দিন। সেজন্য সুযোগও হয়ে ওঠেনি। আজকে একটু সুযোগ পেয়েছে। রাত বাজারে গিয়েছে। সেটুকু সময় সে আরিশার থেকে সত্যি জানতে এসেছে। আরিশাও বুঝতে পারে মীরা তার সাথে কিছু বলতে চায়। তাই নিজের হাতের কাজ শারমিন এবং আইরিনের কাছে গুছিয়ে দিয়ে সে নীরাকে নিয়ে নিজের ঘরে যায়। সকাল থেকে আমার পিছনে ঘুরঘুর করছো ইলিরা, কারণটা কি এখন বলবে, নাকি আমি মাইক দিয়ে কথা বের করব? আরিশার শাসন দেখে নীরা হেসে ফেলে। আরিশাকে বিছানায় বসিয়ে নিজে আরিশার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমি রাতের বিষয়ে সবটা জানতে চাই মামুনি। আপনি আমাকে সব সত্যিটা এবার অন্তত বলুন। রাত আমাকে আগে থেকে ভালোবাসে, তাহলে কেন সে আগে আমার কাছে যায়নি? আরিশা বেগম বুঝতে পারেন আর লুকিয়ে লাভ নেই। এর থেকে নীরা জানলেই ভালো। মেয়েটার মনে আর দ্বিধা থাকবে না অন্তত। আরিশা বেগম এবার বলতে শুরু করেন সবটা। 4 বছর আগে রাতের সাথে নীরার প্রথম দেখা হওয়ার সময় থেকে রাত নীরাকে পছন্দ করত। তবে শুরুতে নিজের অনুভূতির গুরুত্ব সে দেয়নি। ভেবেছিল এটা সাময়িক মোহ। এক রাতের দেখা হওয়াতে ভালোবাসা হওয়া সম্ভব না নিশ্চয়ই। সেজন্যই রাত ভেবেছিল নীরা স্রেফ তার একটা ভালো লাগা। সে তো নীরার নাম ছাড়া আর তেমন কিছু জানেও না। তবু সেই রাতে নীরার অগোচরে নীরার কিছু ছবি সে তুলে নিয়েছিল। প্রতিদিন নিয়ম করে রাত নীরার ছবি সামনে নিয়ে বসে থাকতো। নীরার ছবির সাথে কথা বলতো। কোনো কিছু গুরুত্ব না দেওয়া রাত সে প্রথম কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া শুরু করেছিল। ধীরে ধীরে নীরার প্রতি রাতের ভালো লাগা ভালোবাসায় রূপ নেয়। রাত নীরার মায়ায় পুরোপুরি ডুবে যেতে শুরু করে। নীরা রাতের অভ্যাস হয়ে ওঠে। এরপর হঠাৎ রাত সিদ্ধান্ত নেয় সে আর এভাবে থাকবে না। নীরাকে নিজের মনের কথা জানাবে। নীরার প্রতি তার সমস্ত অনুভূতি তুলে ধরবে। নীরাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে চাইবে। রাত চায়নি নীরার সাথে প্রেমিক প্রেমিকার সম্পর্ক তৈরি করতে। সে চেয়েছিল নীরাকে একেবারে নিজের বউ রূপে গ্রহণ করতে। নীরাকে একেবারে বিয়ের জন্য প্রপোজাল দিতে। এছাড়া নীরার মতামত ছাড়া তো কিছু হবে না। তাই রাত পরিবারের সকলকে নীরার বিষয় জানিয়ে দেয়। বাড়ির একমাত্র ছেলে রাত, তার পছন্দের ওপর কারো কোনো কথাই নেই। সকলে রাতের কথা মেনে নেয়। এরপর রাত নিজের রুমের মাঝে আর সীমাবদ্ধ থাকে না। বাড়ির সকলের সামনে সে নীরাকে নিয়ে পাগলামো করত। রাত নীরাকে খুঁজে বের করে নীরাকে লুকিয়ে স্টক করা শুরু করে দিয়েছিল। ততদিনে নীরা কখন কি করে, কি খেতে ভালোবাসে, নীরা কেমন ভাবে চলতে পছন্দ করে, সবটা রাতে জানা। শুধু রাতের জানা এমন নয়, খানবাড়ির প্রত্যেকটা মানুষ নীরার বিষয়ে ছোট থেকে ছোট ইনফরমেশন জানে। কারণ রাত নীরাকে নিয়ে পরিবারের সকলের সাথে কথা বলতো। পরিবারের সকলকে একসাথে বসিয়ে নীরার বিষয়ে বলতো। কেন তার নীরাকে ভালো লাগে, নীরা কেমন ব্যক্তিত্বের, নীরার কি কি কষ্ট আছে, আবার নীরা মন থেকে কি কি চায়, সব।
সব নিয়ে রীতিমতো সমাবেশ করত। এমনও হয়েছে যে রাত মীরার বিষয়ে একই কথা বারবার বলেছে বাড়ির মানুষদের। বাড়ির কেউ এতে কখনো বিরক্ত হয়নি। রাত তাদের বড্ড আদরের। আর সে আদরের ছেলেটা যখন একজন মীরাকে ভালোবেসে এত উন্মাদ হয়েছে, সেটা দেখতে তাদেরও ভালো লাগে। সেই সাথে মীরার প্রতি তাদের কৌতূহলে তো শেষ নেই। এই একজনের জন্য রাতের মাঝে কত কত পরিবর্তন এসেছে তা সকলে দেখেছে। যে রাত আগে এক টপিক নিয়ে বেশি কথা বলা পছন্দ করতো না, সে রাত এই এক নীরাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। নীরাকে পেলে সে কি করবে, খুশিতে কিভাবে কি করবে, সেসব অবধি ভেবে ফেলেছে। ছেলেটা তখন প্রেমে পড়ে একদম পাগল হয়ে গিয়েছিল বলা যায়। আর সেই পাগলামি যেন রাতের কাল হয়ে দাঁড়ায়। খানবাড়ির সকলে যখন প্রস্তুতি নিচ্ছিল চৌধুরী বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার, তখন হঠাৎ খবর আসে সায়ন শাহ নীরাকে দেখতে এসেছে এবং পছন্দ হলে আকদ করা হবে। অথচ বরিশাল থেকে ঢাকা যেতে বেশ অনেকটা সময় প্রয়োজন, যে সময়টুকু তাদের হাতে ছিল না। কিন্তু নীরাকে হারানোর ভয়ে রাত উন্মাদ হয়ে ওঠে। খবরটা শোনা মাত্রই সে বাইক নিয়ে বেরিয়ে যায় ফুল স্পিডে। এদিকে রাতকে এভাবে ফুল স্পিডে বাইক নিয়ে যেতে দেখে বাড়ির কর্তারা রাতের পিছনে। নীরবরা তখন ঢাকাতে। তাদের রাত ফোন দিয়ে জানিয়ে দেয় নীরার বাড়ি গিয়ে বিয়েটা আটকাতে। এরপর নিজে হাইওয়ে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে ফুল স্পিডে। কিন্তু দুর্ভাগ্য, বিপরীত দিক থেকে হঠাৎ একটা ট্রাক এগিয়ে আসে রাতের দিকে। রাত বুঝতে পারেনি এভাবে রং সাইডে ট্রাক চলে আসবে। তাই বাইক নিয়ন্ত্রণ করার আগে ট্রাকের সাথে বাইকের সংঘর্ষ ঘটে। রাত বাইক থেকে ছিটকে পড়া অন্য একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে। মুহূর্তেই চারপাশে শোরগোল পড়ে যায়। কয়েকজন গাড়ি থামিয়ে এগিয়ে আসে। রাত তখন কিছু অনুভব করতে পারে না। রাত মাথা ফেটে রক্ত পড়ছে, হাত পায়ের অবস্থা আঘাতে জর্জরিত। অথচ তার ব্রেন জুড়ে শুধু নীরাকে নিয়ে ভাবনা। নীরাকে বোধহয় সে হারিয়ে ফেললো, এই কথাটা তাকে গুমড়ে দেয়। শারীরিক আঘাতের সাথে সাথে মানসিক একটা চাপ অনুভব করে, যার ফলে বেশিক্ষণ আর জ্ঞান থাকে না তার। রাতের পিছনে ছিল মেহরাব খানদের গাড়ি। তারা শুধু রাতের থেকে দূরে ছিল। তবে মিনিটের মাঝে তাদের গাড়িটা এসে থামে অ্যাক্সিডেন্টের জায়গায়। হুড়মুড়িয়ে নেমে যায় সকলে। রাস্তার মাঝে রক্তাক্ত রাতকে পড়ে থাকতে দেখে মেহরাব খান থমকে যান। দেরি না করে সকলে রাতকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। ওদিকে নীরবরা যতক্ষণে সাভার থেকে ধানমন্ডি নীরাদের বাসার সামনে আসে, ততক্ষণে নীরার সাথে শায়নের বিয়ে হয়ে গিয়েছে। এর মাঝেই তারা খবর পায় রাতের অ্যাক্সিডেন্টের বিষয়। তাই আর কেউ নীরাদের বাড়িতে না ঢুকে রাতকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কেবিন জুড়ে শুধু ভাঙচুরের শব্দ। ভয়ে সকলে কেবিনের বাইরে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে। এর মাঝে মেহরাব খান কেবিনের মধ্যে প্রবেশ করেন। দেখতে পান রাত উন্মাদের না একের পর এক জিনিসপত্র ছুঁড়ে মারছে আর চিল্লাচ্ছে। ধীরে ধীরে কেবিনের সামনে মানুষের ভিড় বাড়ে। ডক্টররা এগিয়ে এসে রাতকে থামানোর কথা বলেন। এমনিতেই রাত প্রচুর পরিমাণে আঘাত পেয়েছে শরীরে। এরপর আজকে সকালে টানা 7 দিন পর রাতের জ্ঞান ফিরেছে। ছেলেটা এক প্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু এখন এরকম চললে তো রাতের বড় ধরনের কোনো বিপদ হয়ে যাবে। সবটা শুনে মেহরাব খান বুঝে বুঝে পা ফেলে এগিয়ে গিয়ে রাতের হাত ধরেন। রাত চকিতে পিছন ফিরে তাকায়। মেহরাব খানকে দেখে কিয়ৎক্ষণ চুপ থাকে। এরপর হামলে পরে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বাবা, ও বাবা, আমার স্যানোরিটা আর আমার নেই, দেখো, তুমি শুনেছো বলো? ওর ওর বিয়ে হয়ে গিয়েছে, আমি আটকাতে পারিনি। আমি আমি ওকে হারিয়ে ফেললাম। কেন? কেন? আমি আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো বলো? তুমি ওকে আমার করে দাও। আমি আমি কিছু জানি না, কিন্তু আমার ওকে চাই। রাত কিছুক্ষণ থামে। মেহরাব খান রাতকে ধরে বেডে বসালে রাত দুহাতে মুখ চেপে ধরে ফুঁফিয়ে ওঠে। আমি কিভাবে বাঁচবো বলো? আমি কিভাবে বাঁচবো? বাবা, আমি আমি ওকে অনেক ভালোবাসি, তো মরে যাব তো। রাতের গলা ভেঙে আসে। সে নিজের অনুভূতি বোঝাতে পারছে না কাউকে। তার বুকটা যন্ত্রণায় বিষিয়ে উঠেছে পুরো। তার বুকটা জ্বলে যাচ্ছে। সে কিভাবে নীরাকে ছাড়া বাঁচবে? যে মেয়েটাকে সে নিজের অর্ধাঙ্গিনী রূপে এতদিন কল্পনা করে এসেছে, সেই মেয়েটা এখন অন্য কারো অর্ধাঙ্গিনী। সেটা সে কিভাবে মেনে নিবে? অন্য কোনো পুরুষ নীরাকে ভালোবাসবে, নীরাকে ছুঁয়ে দিবে। নীরা অন্য কোনো পুরুষকে ভালোবাসবে, এটা ভেবেই তো তার দম বন্ধ হয়ে আসছে। রাত দুহাতে মাথা চেপে ধরে চিল্লানো শুরু করে। তার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে।
এত যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। রাত দিশেহারা হয়ে যায়। মেহরাব খান হাজারো কথা বলেও রাতকে থামাতে পারেন না। একটা সময় গিয়ে রাত হঠাৎ করে নিশ্চুপ হয়ে যায়। মেহরাব খান সহ সকলে ভয় পেয়ে যায় রাতের এরকম হুট করে নীরব হয়ে যাওয়াতে। ডক্টররা তখন জানায় রাতের মানসিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। রাত নিজে নিজে অনেক কিছু ভেবে নিচ্ছে, আবার সেভাবেই রিয়েক্ট করছে। পরিবারের সকলে চেয়েও রাতের এই সমস্যা দূর করতে পারেনি তখন। দেখা যায় রাত সুস্থ হয়ে বাড়ি ফিরল, নিজেকে রুম বন্দি করে নেয় পুরোপুরি। অন্ধকার রুমের মাঝে 24 ঘন্টা একাকী সময় কাটাতে শুরু করে। কেউ কথা বলতে গেলে আঘাত করে বসে। রাত তখন একটুতে হিংস্র হয়ে উঠত। মীরাকে হারিয়ে সে সর্বদা নীরাকে নিয়ে কল্পনা শুরু করত। নিস্তব্ধ রাতে হঠাৎই রাতের চিল্লানোর শব্দ শুনতে বাড়ির মানুষরা। আবার দেখা যেত গভীর রাতে ফুপিয়ে কান্না করার শব্দ পাওয়া যেত। মাঝে মাঝে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে অভিযোগ করা শুরু করে দেয়। তবু কেউ তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারছিল না। এভাবে রাতের মানসিক অবস্থা খারাপের ওপর খারাপ হয়। মেহরাব খান বুঝতে পারেন এভাবে চলতে থাকলে তিনি রাতকে বাঁচাতে পারবেন না। তাই মীরাবকে ডেকে রাতের দায়িত্ব তিনি মীরাবের হাতে তুলে দেন। রাতকে নিয়ে মীরাব আমেরিকায় চলে যায় যাতে সেখানের বেস্ট সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়ার সমস্ত ব্যবস্থা মীরাব করে ফেলে। কিন্তু সমস্যা হয় রাতকে নিয়ে। রাত তো নিজের ঘর থেকে বের হতে চায় না। সেখানে তারা কিভাবে রাতকে নিয়ে দেশের বাইরে যাবে? শেষে মেহরাব খান রাতকে বোঝাতে যান। তিনি রাতকে বোঝান নীরা তার ভাগ্যে ছিল না। যদি নীরা রাতের ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ তাআলা নীরাকে অন্য কারো হতে দিতেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হতেও তো পারে আল্লাহ রাতের জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। এখন যদি রাত এমন ভাবে নিজেকে শেষ করে দেন, তাহলে তার মা, চাচিরা, বোনেরা কিভাবে বাঁচবে? তারাও বা কিভাবে বাঁচবে? তারা তো রাতকে এভাবে দেখতে পাচ্ছেন না। শেষে দীর্ঘ সময় নিয়ে বোঝানোর পর রাত রুম থেকে বেরিয়ে আসে। সত্যিই তার এখন সাইকিয়াট্রিস্টের প্রয়োজন, সেটা রাত নিজেও বোঝে। সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারছিল না। আর এই দেশে থেকে রাত কিছুতেই মানসিক অশান্তি দূর করতে পারবে না। এরপর রাত মীরাবের সাথে পাড়ি দেয় আমেরিকায়। সেখানে একটানা 2.5 বছর চিকিৎসা নিয়ে কিছুটা স্বাভাবিক হয় সে। তবে তার মানে এই নয় যে সে নীরাকে ভুলে গিয়েছে। সে শুধু নিজের কষ্টগুলোকে সামলাতে শিখেছে, তীব্রভাবে মানসিক চাপ থেকে বাঁচার উপায় পেয়েছে। তবে তখনও তার পুরোটা জুড়ে নীরারই বসবাস ছিল, আর এখনো আছে। আরিশার মুখ থেকে সবটা শুনে নীরা ফুপিয়ে কাঁদতে শুরু করে। রাত তাকে এতটা ভালোবেসেছিল, এতটা, তাহলে কেন এমন হলো তাদের সাথে? তবে যা হয়েছে সেটা বদলানো যাবে না ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই তাদের সুযোগ দিয়েছেন। রাতকে সুযোগ দিয়েছেন, নীরাকেও সুযোগ দিয়েছেন। নীরা নিজেকে সামলে প্রশ্ন করে, এরপর রাত দেশে এসেছে কবে মামুনি? এই তো 8 মাস আগে। আপনাদের আমাকে নিয়ে অভিযোগ নেই? নীরার কথা আরিশা হেসে ফেলেন, চোখের পানি মুছে বলেন, যে মেয়েটাকে আমার ছেলে ভালোবেসে পাগল হয়েছে, সেই মেয়েটার প্রতি অভিযোগ আমি কিভাবে রাখবো? নীরা কিছু বলে না। তার মাথায় ঘুরছে আরিশার বলা এতক্ষণের কথাগুলো। আরিশার রুম থেকে বেরিয়ে নীরা সোজা উপরে রাতের রুমের সামনে দাঁড়ায়। তার বুকটা দুরু দুরু কাঁপছে। আরিশা বলেছে রাতের ঘর নীরার ছবি দিয়ে ভরপুর, আর সেটাই এখন সে দেখতে চাচ্ছে। তার কি কি ছবি রাতের কাছে আছে সেটা তারও দেখা উচিত। নীরা চুপিসারে আশেপাশে তাকিয়ে নেয়। কাউকে না দেখে টুপ করে রাতের ঘরে ঢুকে পড়ে, দরজাটা চাপিয়ে দেয়। ঘুরে দাঁড়াতে নীরা চোখ বড় বড় করে তাকায়। কিং সাইজের বেডের মাথার দিকের পুরো দেয়ালটা জুড়ে নীরার একটা ছবি। না, শুধু নীরার না, সাথে রাত আছে। রাতের পিছন থেকে ছবিটা তোলা, যেখানে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে নীরা, আর রাস্তার এপাশে দাঁড়িয়ে রাত এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে নীরাকে। এমনই একটা ছবি। নীরার হৃদস্পন্দন বৃদ্ধি পায়। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে রুমের মাঝে দাঁড়ায়। রাতের রুমটা অনেক বড়, প্রয়োজনীয় সব আসবাবপত্র থাকা সত্ত্বেও অনেকটা জায়গা ফাঁকা। একপাশে দেয়ালের সাথে অ্যাটাচড আলমারি আর মিরর। দরজা দিয়ে প্রবেশ করে হাতের ডানে টিভি আর সোফা রাখা। বামের দিকে একটা টেবিল, সেখানে কম্পিউটার সহ যাবতীয় জিনিসপত্র। দেয়ালের একটা কর্নারে নীরা শত শত ছবি আটকে রাখা। নীরার জীবনের অনেক দৃশ্য এখানে তুলে ধরা। যেখানে সেখানে ফাঁকা দেয়াল, সেখানে নীরার ছবি আটকানো। বেড সাইড টেবিলেও নীরার ছবির ফ্রেম। সবগুলো ছবি আলাদা,
কোনো ছবি রিপিট হয়নি। এমনকি নীরা যেদিন সায়নকে অন্য মেয়ের সাথে দেখেছিল সেদিনের ছবিও রয়েছে। হাসপাতালে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় এমন ছবিও আছে। নীরা বিস্ময় নিয়ে এক একটা ছবি দেখতে থাকে শুধু। তার চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। এতক্ষণ সে শুধু আরিশার মুখে শুনে এসেছে রাতের পাগলামির কথা, আর এখন তো নিজ চোখে দেখছে। এত কিছু দেখে নীরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। তার বিশ্বাসই হচ্ছে না কেউ তাকে তার অগোচরে এতটা ভালোবেসে গিয়েছে। নীরা দুহাতে চোখ মুখ চেপে ধরে ফুপিয়ে ওঠে। রাতের এই ভালোবাসার মর্যাদা সে দিতে পারবে তো? রাত কতটাই না কষ্ট পেয়েছে এতদিন। নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে দেখেছে, নিজের জীবন নিয়ে খেলেছে। আল্লাহ, মানুষ এতটাও ভালোবাসতে পারে, তাও একজন পুরুষ। রাতকে না দেখলে নীরা বিশ্বাসই করতো না। এর মাঝে দরজা ঠেলে রুমে প্রবেশ করে রাত। সামনে নীরাকে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে কাঁদতে দেখে থেমে যায় সে। এতক্ষণের ক্লান্তি ছুটে পালায় তার। সেখানে ভর করে একরাশ ভয়। নীরা কাঁদছে কেন? এসব দেখে কি নীরা তাকে ভুল বুঝলো? রাত জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নেয়। এগিয়ে গিয়ে নীরার সামনে দাঁড়ায়, কিন্তু নীরার কোনো হুঁশই নেই। সে তো চোখ মুখে হাত ঢেকে কাঁদতে ব্যস্ত। রাত কি করবে বুঝে পায় না। তার হঠাৎ নার্ভাস লাগছে, কপাল গড়িয়ে রীতিমতো ঘাম ঝরছে। রাত এবার মাথা ঝুঁকিয়ে নীরার সামনে আসে। নীরা তার থেকে অনেকটা শর্ট। মেয়েটা 4 বছর আগেও এমন লিলিপুট সাইজের ছিল। তখন তার কাঁধ ছুঁই ছিল, এখনো তেমনটাই আছে। রাত নীরাকে কিছুক্ষণ তাকিয়ে দেখে হাত বাড়িয়ে নীরার হাত মুখ থেকে সরায়। মোহনীয় স্বরে ডাকে, স্যানোরিটা। নীরা মুখ থেকে হাত নামিয়ে সামনে তাকায়। কান্নার ফলে নীরার মুখটা হালকা লাল লাগছে, চোখের পানিতে পুরো চেহারা ভিজে গিয়েছে। রাত শুষ্ক ঢোক গিলে তাকায়। নীরা তখনও একটু একটু ফোঁপাচ্ছে রাতের দিকে তাকিয়ে। রাত এবার নীরার গালে হাত রেখে কোমল স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাঁদছো কেন এত? নীরা রাতের আহ্লাদ পেয়ে আরো জোরে ফুপিয়ে ওঠে। রাত অসহায় চোখে নীরার দিকে তাকায়। তার নিজেরও এখন কান্না পাচ্ছে। কি হয়েছে নীরার? কাঁদছে কেন? সেটা এখন সে কিভাবে বুঝবে? রাত অসহায় গলায় বলে, প্লিজ কেঁদো না, আমার কষ্ট হচ্ছে। ধপ করে নীরার কান্না থেমে যায়। নিজে নিজে দুহাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখ মুছে নেয়। এরপর রাতের দিকে তাকিয়ে বলে, আর কাঁদছি না, দেখো। রাত প্রসন্ন হয়, হাত এগিয়ে নীরার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে বলে, এতক্ষণ কাঁদছিলে কেন? এসব দেখে কি তোমার খারাপ লাগছে? আমাকে দেখে কি তোমার খারাপ মনে হচ্ছে? নীরা দ্রুত গতিতে মাথা নাড়িয়ে না জানায়। মুখে বলে, না, এমন না। তাহলে কেন কাঁদছিলে? এতদিন আপনি কতটাই না কষ্ট পেয়েছেন সেটা ভেবে। কথাটা বলে নীরা মাথা নিচু করে নেয়। রাত থমকে তাকায়। নীরার দিকে তাকিয়ে বোঝে নীরা সবটা জেনে ফেলেছে। হয়তো বাড়ির কেউই বলেছে নীরাকে। উফ, সে বারণ করা সত্ত্বেও কে নীরাকে বলে দিল এসব? রাত দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায়। নীরার নত মুখটা তুলে ধরে বলে, এত কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছে আমার কাছে, তাই এত বেশি ওভার থিঙ্কিং করার প্রয়োজন নেই তোমার। নীরা ছলছল চোখে তাকায়, নাক টেনে মিনমিন করে বলে, আমাকে তো সায়ন ছুঁয়েছে রাত। আপনার অস্বস্তি হবে না? রাত চুপচাপ তাকায়। নীরাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আমি তো তোমাকে ছোঁয়ার জন্য ভালোবাসিনি স্যানোরিটা। আমি তোমাকে ভালোবাসার জন্য ভালোবেসেছি। এখানে আমার আগে তোমাকে অন্য কেউ ছুঁয়েছে, সেটা আমাকে একটু কষ্ট দেয় বটে, কিন্তু বাকি পুরোটা জীবন আমি তোমাকে নিজের করে পেলে এই কষ্টটা তখন খুবই নগণ্য মনে হবে। তোমাকে পেয়ে গেলে এসব আর আমার মাথায় থাকবে না। তুমি আমার হয়ে গেলে আমার আর অন্য কিছুই চাই না, একেবারেই কিছু চাই না। আমার শুধু এই তুমিটাকে চাই। আর কি বলো তো, দুনিয়াতে তো মাত্র কয়েক বছর আছি আমরা, কিন্তু পরকালে পরকালে তো হাজার লক্ষ কোটি বছর থাকতে হবে। আমি শুনেছি এই দুনিয়ায় যদি ভালোবাসা খাঁটি হয় তাহলে পরকালে এক দেখায় কোটি বছর পার হয়ে যায়। আর আমি চাই এই দুনিয়ায় তুমি আমি দুজন দুজনকে ভালোবেসে বাঁচি না। এরপর আল্লাহ চাইলে পরকালে তো আমরা একসাথে হাজার লক্ষ কোটি বছর থাকবো। তাই এসব বিষয়গুলো আমার কাছে খুবই নগণ্য। আমার কাছে তুমিই সবকিছুর আগে। আমি ভালোবাসি তোমাকে, অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে। নীরা মুগ্ধ চোখে রাতকে দেখে। মানুষটা এমন কেন? কোনো অভিযোগ রাখার জায়গা দেয় না। একজন মানুষ এতটা বুঝদার কিভাবে হয়?
নিমিষে তার মনে থাকা দ্বিধা রাত কাটিয়ে দিয়েছে। না, এই মানুষটাকে নীরা আর কখনোই কষ্ট দেবে না। তাই নীরা চোখ মুখ মুছে বলে, আমার ইদ্যতের সময় শেষ হলেই আপনি আমাকে বিয়ে করবেন রাত। আমিও শুধু আপনার হয়ে থাকতে চাই। রাত ঠোঁট প্রসারিত করে হাসে। তার ইচ্ছে তো করছে নীরাকে ঝাপটে ধরে ফটাফট কয়েকটা চুমু খেতে, কিন্তু না, সে এখন এটা করতে চায় না। এমনিতে বহুত পাপ করে ফেলেছে, এখন চুমু খেলে আল্লাহ নারাজ হয়ে যদি আবার নীরাকে কেড়ে নেয়। না, দরকার নেই। এর থেকে ভালো সে অপেক্ষা করবে, নীরাকে হালাল করে পেয়েই এরপর চুমু খাবে। এই কয়দিন না হয় নীরার থেকে দূরে দূরে থাকবে। এমনি তো নীরার ইদ্যতের সময় শেষ হতে বেশি দেরি নেই, আর 14 দিন। হ্যাঁ, এরপরেই তো নীরার ইদ্যতের সময় শেষ হবে। 20 দিন পর অবশ্য মিতার বিয়ে। এই অ্যাক্সিডেন্টের কারণে মিতার বিয়েটা প্রায় 1 মাস পিছিয়ে গিয়েছে। কিন্তু রাত দেরি করবে না। না হয় মিতার বিয়ের আগে সে ঘরোয়াভাবে নীরাকে বিয়ে করে নিবে। এমনি তো নিজের বিয়ের অনুষ্ঠান সে করতে চায় না, তার বউ, অথচ ডাক ঢোল পিটিয়ে সকলকে দেখাতে হবে। ইম্পসিবল। আইজা মাইশাকে পুরো বাড়ি জুড়ে খুঁজে বেড়াচ্ছে। মাইশার দুর্ঘটনার কথা শুনে আইজা সেদিনই বাড়িতে এসেছে। নিজের মা বাবার উপরে তার প্রবল রাগ থাকলেও মাইশা তার আদরের ছোট বোন, আর মাইশার এত বড় বিপদে সে দূরে থাকতে পারেনি। মাইশাকে খুঁজতে খুঁজতে আইজা রাতের ঘরের সামনে এসে পড়ে। ভিতর থেকে নীরার কণ্ঠ পেয়েই সে দাঁড়িয়ে যায়। রাতের ঘরে কারো যাওয়ার পারমিশন নেই, সেখানে এই মেয়েটা। আইজা রেগে রুমে ঢুকবে এমন সময় শুনতে পায় রাতের গলা। বুঝতে পারে রুমের মাঝে রাত এবং নীরা দুজনই আছে। আইজা রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। চুপচাপ দাঁড়িয়ে রাত আর নীরার কথোপকথন শোনে। যখন শোনে নীরা রাতকে বিয়ের কথা বলছে, তার রাগ বেড়ে যায়। না, এটা সে কিছুতে হতে দেবে না। রাতকে সে ভালোবাসে। গত 1 বছর যাবৎ সে রাতকে ভালোবেসে এসেছে। মূলত নীরার প্রতি রাতের পাগলামো, ভালোবাসা, এসব দেখি সে রাতের প্রতি দুর্বল হয়েছে। এমন একজন পুরুষকে কে না চায়? আইজাও চায়, রাতকে নিজের করে চায়। এতদিন চুপ থাকলেও এখন আর সে চুপ থাকবে না। রাতকে সে নিজের করেই ছাড়বে। ভাবতে ভাবতে আইজা নিজের রুমে গিয়ে দোল লাগায়। অথচ মাইশার কথা ভুলেই গিয়েছে সে। ছাদের রেলিং এর উপরে দাঁড়িয়ে আছে মাইশা, দৃষ্টি তার দূরে আকাশের দিকে। চোখ মুখ শুকিয়ে গিয়েছে এই কয়দিনে। পরনে একটা লং আনারকলি, গায়ের ওড়নাটা সাথে আনেনি সে, ভুলে গিয়েছে মূলত। আজকে সে এখানে এসেছে নিজেকে শেষ করে দিতে। তার আর এই জীবন ভালো লাগছে না। সে চেয়েও আগের মতো হাসি খুশি ভাবে জীবনটা কাটাতে পারছে না। বারবার তার সেই রাতের কাহিনী মনে পড়ে যায়। কিভাবে একটা জানোয়ার তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। মাইশার চোখের পানিতে গাল ভিজে যায়। নিজেকে শেষ করার অনেক চেষ্টা করেছে এর আগে, কিন্তু সাহস হয়ে ওঠেনি। তাই আজ এই পদ্ধতি অবলম্বন করছে। সে জানে না এখান থেকে পড়লে সে মারা যাবে কিনা, কিন্তু সে আর এ অশান্তি জীবনও চায় না। বাড়ির সকলে জানে সে স্বাভাবিক, অথচ শুধু সেই জানে তার মানসিক অশান্তি তাকে কিভাবে কুরে কুরে খাচ্ছে। এত অশান্তি মাইশা কিভাবে সহ্য করবে? সে পারবে না আর। ভাবতে ভাবতে মাইশা চোখ দুটো বন্ধ করে নেয়। এরপর পা বাড়িয়ে দেয় রেলিং এর বাইরে। মাইশা যেই মুহূর্তে রেলিং এর বাইরে পা রাখবে, তৎক্ষণাৎ কেউ তার হাত ধরে টান দেয়। মাইশা হুমড়ি খেয়ে পড়ে কারো বুকে। মাইশা চোখ তুলে তাকালে দেখতে পায় মীরাবের ক্রোধান্বিত চেহারা। কিছু বুঝে ওঠার আগে মীরাব সজোরে তার গালে চড় বসিয়ে দেয়। মাইশা ছিটকে পড়তে গেলে মীরাব হাত ধরে ফেলে। এত করে থাপ্পড় খেয়ে মাইশা ফুপিয়ে কেঁদে ওঠে। এদিকে ক্রোধে মীরা ফুঁসে উঠছে একটু পরপর। মাইশাকে সোজা করে দুবাহু চেপে ধরে রাগী গলায় বলে, মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? জানের মায়া নেই? হ্যাঁ, এত বড় সাহস কোথায় পেলে বলো? ড্যামিট! মীরাব মাইশাকে ঠেলে সরিয়ে দেয়। দোহাতে চুল খামচে ধরে ছাদে পায়চারি শুরু করে দেয়। সে ভাবতেই পারছে না মাইশা এমন করতে যাচ্ছিল। মাইশা, মাইশা! মীরাব শুষ্ক ঢোক গেলে। সে যদি না দেখতো তাহলে কি হতো, ভাবতেই পারছে না সে। ভাগ্যিস নীরাকে দেখতে আজকে এ বাড়িতে এসেছিল। একটা কল আসায় গার্ডেনে গিয়েছিল, আর সেখান থেকে উপরে চোখ পড়লে দেখতে পায় মাইশাকে। তার আর বুঝতে বাকি থাকে না কিছু। তাই তো এক প্রকার উন্মাদের ন্যায় ছুটে এসেছে এখানে। আর একটু দেরি হলে, আল্লাহ! মাইশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তখনও। মীরাব সেদিকে কিছুক্ষণ স্থির চোখে দেখে। মাইশা দুহাতে মুখ ঢেকে কাঁদছে। মীরাব ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইশার সামনে দাঁড়ায়। মাইশা! মাইশা কাঁদতে কাঁদতে চোখ তুলে তাকায় মীরাবের দিকে।
মীরাবের কি জানি কি হয়, সে আরেকটু কাজ ঘেঁষে দাঁড়ায়। আলতো হাতে মাইশার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, কেঁদো না প্লিজ। কেন এমন করছিলে? একবারও কি নিজের মা বাবার কথা মনে পড়েনি? হু। মাইশা চোখ ফেটে জল বেরিয়ে আসতে চায়। কাঁদতে কাঁদতে বলে, আমার সবকিছু অসহ্য লাগে মীরাব ভাই। মীরাব দুহাতের আজলায় মাইশার মুখটা ধরে। কেন অসহ্য লাগবে বলো? তুমি ওই ঘটনার জন্য নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলে। তুমি নিউজে দেখো না, ছোট ছোট মেয়ে বাচ্চারা ধর্ষণের শিকার হয়ে কিভাবে খুন হয়েছে? দেখোনি? সেখানে তুমি তোমাকে দেখো, তুমি কত লাকি সেটা দেখো। তোমার তো বড় ধরনের কোনো ক্ষতিও হয়নি, তুমি বেঁচে আছো অন্তত। আর তুমি একটা কথা ভেবে দেখো, এই যে নীরা, তোমার মিষ্টি আপু, সে তোমাকে বাঁচানোর জন্য 4-4টে খুন করেছে, অথচ তুমি তুমি কি করতে যাচ্ছিলে? মাইশা চুপ হয়ে যায়। আসলেই তো, এসব তো সে ভেবে দেখেনি। নীরা তো তার জন্য কত কি করলো, তাকে বাঁচানোর জন্য নিজে মরতে বসেছিল। সেখানে সে কিভাবে এমন একটা সিদ্ধান্ত নিল? এখানে তো তারও কোনো দোষ নেই। সে তো নিজের সাথে পারছিল না, নিজেকে বোঝাতে পারছিল না। আমি নিজের মানসিক অশান্তি নিতে পারছিলাম না মীরাব ভাই। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছিল তো। মীরাব তাকায় মাইশার টলমল চোখের দিকে। ইস, এ বাচ্চা মেয়েটার মনে এত অশান্তি, কেউ বোঝেও নি। সবাই তো ভেবেছিল মাইশা সবটা ভুলে যেতে শুরু করেছে। মীরাব এবার কিঞ্চিত সরে দাঁড়িয়ে বলে, তুমি কেন নিজেকে ঘৃণা করছো? নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারবে? মাইশা উপন্যাস মাথা নাড়ায়। হ্যাঁ, পারবো। তাহলে বলো শুনি। আমার নিজেকে অপবিত্র মনে হচ্ছে। ভুল, তুমি এখনো পবিত্র ফুল। আল্লাহ তোমাকে অপবিত্র হওয়া থেকে বাঁচিয়েছেন। না হলে তুমি বলো, তোমার সাথে কত খারাপ কিছু হতে পারত। তাহলে কেন এসব ভাবছো? মাইশা কিছুক্ষণ চুপচাপ থাকে, এরপর বলে ওঠে, আমাকে তো কেউ ভালোবাসবে না, বিয়ে করতে চাইবে না। মাইশার এহেন কথায় মীরাব না চাইতো হেসে ফেলে। বাচ্চা মেয়ে এসব কি বলছে? মীরাবকে হাসতে দেখে মাইশা নাক ফুলিয়ে নেয়। আপনি হাসছেন তো কি করব? তুমি একটা বাচ্চা মেয়ে, অথচ ভাবনা চিন্তা দেখো। আমি একদমই বাচ্চা না, আমার এক ক্লাসমেটের তো বিয়ে হয়ে বাচ্চাও আছে। মীরা ভা করে তাকায়। কি বলে এসব? অবশ্য এটা তেমন কিছু না, গ্রামে এমন হয়েই থাকে। মীরাব এবার মাইশার মাথায় হাত রেখে বলে, এসব ভেবো না মাইশা, তুমি এখনো ছোট। আর যদি বলো কেউ ভালোবাসে না তোমাকে, তাহলে নিজের পরিবারের দিকে তাকাও। আর বাকি রইল, হুম, ওইরকম কিছু। তাহলে তুমি না হয় আমার দিকেই দেখো। মাইশা চমকে তাকায় মীরাবের দিকে। মীরাব শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মাইশা অবাক গলায় বলে, আপনি আমাকে ভালোবাসেন মীরাব ভাই? মীরাব বিষণ্ণ হাসে, কথাটা এড়িয়ে গিয়ে বলে, আর ভুলেও এমন কোনো সিদ্ধান্ত নিও না মাইশা। অন্তত নিজের পরিবারের কথাটা ভেবে দেখো। তোমার তো সুন্দর একটা পরিবার আছে, আমার তাও নেই। মাইশার এসব মাথায় ঢোকে না। তার মাথায় ঘুরছে মীরাব তাকে ভালোবাসে কিনা সেই কথা। সে আবারও কিছু জিজ্ঞেস করবে তার আগে ছাদে উঠে আসে নীরা। দুজনকে এখানে দেখে এসে নিজেও কথা বলতে শুরু করলে মাইশা আর সুযোগ পায় না। তবে তার মন ঠিকই পড়ে আছে মীরাবের বলা কথাটায়। নীরা বোম হয়ে বসে আছে রুমের মধ্যে। দরজার বাইরে থেকে রাত তাকে ডেকে চলেছে ক্রমান্বয়ে, কিন্তু নীরা সাড়া দিচ্ছে না কোনো, দেবেও না সাড়া সে। হুঁ, এত সহজ নাকি নীরার রাগ ভাঙানো? তার চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগের ঘটনা। কিছুক্ষণ আগে নীরা বাগানে বসেছিল, হঠাৎ সেখানে আইজা আসলে নীরা কিছুটা অবাক হয়। আইজা তো তার সাথে নিজে নিজে কথা বলতে আসার মেয়ে না। নীরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আইজা এসে বলে ওঠে, তোমায় ভাগ্য আছে বলতে হবে। ডিভোর্সের 3 মাস পরেই আবার বিয়ে করবে, তাও আবার শ্রাবণ ভাইকে। কিভাবে ফাঁসালে বলো তো? নীরা এসব স্পষ্ট বুঝতে পারে আইজা তাকে অপমান করতে এসেছে। তন্মধ্যে আইজা তাচ্ছিল্য হেসে বলে, শ্রাবণ ভাই তো শরীর দেখে ইমপ্রেস হওয়ার মতো লোক না, তাহলে কিভাবে ফাঁসালে একটু বলবে? মীরা রাগে দাঁতে দাঁত চেপে বলে, মুখ সামলে কথা বল আইজা। আইজা চোখ মুখ শক্ত করে দাঁড়ায় এবার, কাট কাট গলায় বলে, তোমার থেকে শিখতে আসিনি, তোমাকে সতর্ক করতে এসেছি। মীরা ভ্রু কুঁচকে নেয়, জিজ্ঞেস করে, কিসের জন্য? আইজা এক পা এগিয়ে আসে, বলে, আমার শ্রাবণ ভাইয়ের থেকে দূরে যাও, নয়তো। আইজা কথা শেষ করার আগে নীরা ঠাস করে চর বসিয়ে দেয়। রাগে তার শরীর কাঁপছে রীতিমতো। এদিকে আইজা বুঝতেও পারেনি নীরা তাকে মেরে বসবে। আইজার রাগ তরতর করে বেড়ে যায়। রেগে নীরাকে ধাক্কা দিয়ে গেলে নীরা সরে যায়।
সেটা দেখে নীরা রাগ ভুলে ফিক করে হেসে দেয়। এদিকে আইজা না পেরে এবার রাগে জেদে কেঁদে ফেলে। নীরা চুপসে যায়, চুপচাপ দাঁড়িয়ে আইজার কান্না দেখে। এসব কি? পুরুষালী কণ্ঠ শুনে নীরা চকিতে পিছনে তাকায়। রাত দাঁড়িয়ে আছে ভ্রু কুঁচকে। মাত্রই বাড়িতে ফিরল সে। বাগানের এদিক থেকে কান্নার শব্দ পেয়ে এসে দেখা আইজা বসে বসে কাঁদছে, আর নীরা দাঁড়িয়ে হাসছে। এমনিতেই তার মেজাজ বড্ড খারাপ। আসার সময় বিরোধী দলের নেতার ছেলে কৌশিক শিকদারের সাথে ঝামেলা লাগিয়ে এসেছে। এরপর এখানে এসব দেখে আরো মেজাজ খারাপ হয় তার। বড় বড় পা ফেলে এসে দুজনের সামনে দাঁড়িয়ে ধমকে জিজ্ঞেস করে, কি তামাশা করছো দুজনে? একজন কাঁদছে আরেকজন হাসছে, কি সমস্যা? আইজা এবার আরো শব্দ করে কেঁদে ফেলে। পড়ে যাওয়াতে তার পাটা মচকে গিয়েছে। এর ওপর নীরার হাসি আর নিজের হেরে যাওয়ার যন্ত্রণা। আইজা কাঁদতে কাঁদতে বলে, পা মচকে গিয়েছে ভাইয়া। নীরা আপু ধাক্কা দিয়েছে। নীরা চোখ বড় বড় করে তাকায় আইজার দিকে। কি বলে এই মেয়ে? সে কখন ধাক্কা দিল? রাত হাঁটু মুড়ে বসে আইজার সামনে। আর যাই হোক, আইজাকে তো সে বোন ভেবে স্নেহ করে, ভালোবাসে। তার কাছে মাইশা, আইজা, ইরা, মিতা সকলেই আদরের বোন। রাত আইজার মস্কে যাওয়া পাটা ধরে দেখে ইতিমধ্যে ফুলে উঠেছে জায়গাটা। রাত বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। উঠতে গেলে আইজা রাতের শার্টের কলার টেনে ধরে। ব্যথা ভাইয়া, প্লিজ কিছু করো। রাত বিরক্তিতে নিজের বুকের দিকে তাকায়। বজ্জাত আইজার নখের আঁচল লেগেছে। রাত ঝামেলা বাড়াতে চায় না। আইজাকে কোলে তুলে নিতে গেলে হড়বড়িয়ে নীরা এসে বাধা দেয়। আপনি ওকে কোলে নিবেন না রাত, অন্য কাউকে ডাকুন। রাত ভ্রু কুঁচকে নেয়, মনে মনে আল্লাহর কাছে ধৈর্য চায়। সে চায় না এই মুহূর্তে অন্যের রাগ বাড়ির কারো ওপর পড়ুক। তাই শান্ত স্বরে বলে, বাচ্চামো করো না সেনোরিটা। আইজা আমার ছোট বোন হয়। ওর পা সত্যিই মচকি গিয়েছে। দ্রুত ট্রিটমেন্ট না করালে সমস্যা বাড়বে। কিন্তু নীরা জেদ ধরে। আইজা তো তার নামে মিথ্যে বলেছে। সেটা রাত বিশ্বাস না করলেও বলেছে তো। এরপর নীরা স্পষ্ট বুঝতে পেরেছে আইজা রাতকে পছন্দ করে। সেজন্যই তো তখন আমার শ্রাবণ বলেছে দেখে রেগে সে চটটা মেরেছে। নীরা জেদের সাথে রাত নিজের যুক্তি বোঝাতে পারছিল না। শেষে হালকা ধমকি নীরাকে থামায় সে। অভিমানে নীরা চুপটি মেরে যায়। রাত দুহাতে আইজাকে কোলে তুলে বাড়ির ভিতরে যায়। আইজাকে সোফায় বসিয়ে আবার আসবে এখানে, নয়তো তার স্যানোরিটা অনেক কষ্ট পাবে। সেটা রাত চায় না। আইজাকে সোফায় বসিয়ে শারমিন বেগমকে ডেকে দেয়। এর সাথে আইরিন, আরিশাও এসে আইজার পাশে বসে। রাত ডক্টরকে কল করে পুনরায় বেরোতে যায়। এর আগে আইজা তার হাত ধরে ফেলে। যেও না শ্রাবণ ভাই, পায়ে প্রচুর ব্যথা করছে, কিছু করো। রাতের মেজাজ খারাপ হয়, এমনিতে আগে থেকে মাথা গরম। এরপর একটু আগে নীরাকে ধমকেছে, সেটা নিয়ে এখন নিজে গিল্টি ফিল করছে। আবার আইজার এভাবে ধরে রাখা। রাত কিছু বলবে এর আগে নীরা ঝড়ের বেগে বাড়ির মধ্যে এসে উপরে চলে যায়। উপস্থিত সকলে সেদিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাতের বুকটা মুচড়ে ওঠে। বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। আইজার হাত ছাড়িয়ে নিজেও ছুটে যায় উপরে। তার স্যানোরিটা রাগ করেছে, সে স্পষ্ট বুঝতে পেরেছে। ইস, এরপর থেকে রাত দরজার বাইরে দাঁড়িয়ে নীরাকে ডাকছে। কিন্তু নীরা মুখ ফুলিয়ে রুমের মধ্যে বসে আছে। সে উত্তর দেবে না, একদমই দেবে না। ওই মেয়েটার জন্য তাকে বকা দিল না। এখন সে রাতের সাথে একদমই কথা বলবে না। নীরার এই বাচ্চামো হয়তো তার বয়সের সাথে যাচ্ছে না, কিন্তু নারী যে তার শখের পুরুষের কাছে সর্বদাই বাচ্চামো করে বসে, নীরাও ব্যতিক্রম না। রাতের ওপর তার বড্ড অভিমান হয়েছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।